আচ্ছা, আমরা এখানে চলে আসি। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করে দিই, এখানে রিসেট করে দিই। হ্যাঁ, তো আমরা যখন ইনস্টল করব তখন হচ্ছে বেসিক্যালি এমনটা দেখতে পাবো, যে ফটোশপের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেম এটাই দেখতে পাবো আর কি। তো এটা দেখতে প্রায় অনেকটা ইলাস্ট্রেটরের মতো, তাই না? বলুন তো। অনেকটা কিন্তু ইলাস্ট্রেটরের মতো, শুধুমাত্র এখানে পিএস লেখা ছিল, ওখানে এআই লেখা ছিল আর কি। ওখানে কালার একটু চেঞ্জ থাকতে পারে। দেখেন মেন যে ইন্টারফেসটা কিন্তু সেম। ডান পাশে হচ্ছে যে প্লেট, এটা পুরোটাকে বলা হয় যে ফ্লোটিং প্লেট। আর বাম পাশে আপনি দেখতে পাবেন কি বিভিন্ন ধরনের টুলস বার আর কি। আর আমরা আগে বলছি এটা হচ্ছে কি কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, উপরটা হচ্ছে মেনু বার আর কি, আর কিছু না। আর এখানে আমরা আগে বলছি কন্ট্রোল প্যানেলের কাজগুলো কি। কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে টুলসের উপর নির্ভর করে আপনি যেই টুলসে হচ্ছে কাজ করবেন, এই কন্ট্রোল প্যানেল হচ্ছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন টেক্সট নিয়ে কাজ করবেন তখন দেখবেন কন্ট্রোল প্যানেল আপনার চেঞ্জ হয়ে গেছে টাইপ টুলের মতো করে। দেন হচ্ছে আপনি যখন মুভ টুল ইউজ করবেন তখন কিছু বাই ডিফল্ট কিছু চেঞ্জ হয়ে থাকবে। এটা হচ্ছে মেনলি কনসেপ্ট। আর এটা যদি আমরা একটু এক্সপান্ড করে দিই তাহলে জিনিসটা এমন দেখাবে, চাইলে আপনাকে ধরে এখানে নাড়াচাড়াও করতে পারবেন। দেন আমি যদি বাম পাশে চলে যাই, ডান পাশে এই যে একেবারে উপরে আছে এগুলোকে বলা হয় ওয়ার্ক স্টেশন বলা হয়, বা ওয়ার্ক স্পেস বলতে পারেন আপনি। হুম। সো এগুলোর মেনগুলো কাজগুলো আসলে কি, এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু দেওয়া থাকে। যেমন যারা থ্রিডি নিয়ে কাজ করে তাদের জন্য থ্রিডি, যারা মোশন নিয়ে কাজ করে, যারা পেন্টিং নিয়ে কাজ করে, অথবা কেউ ফটোগ্রাফি নিয়ে কাজ করে, এমন অনেকে আছে না যে বিভিন্ন বিয়ে বাড়ির অথবা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে শুধুমাত্র কাজ করে। তখন এই ফটোগ্রাফির জন্য যদি আমি ক্লিক করে দেখেন আপনার প্লেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। তো ফটোগ্রাফির জন্য যে যে বিষয়গুলো একটু বেশি ইউজ করা হয় এগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে আর কি, যেমন অ্যাকশন হিস্টোরি, হ্যাঁ, প্রপার্টিজ, এগুলো এখানে রাখা হয়েছে, যেমন অ্যাডজাস্টমেন্ট, এগুলো বেশি রাখা হয়েছে। আবার যখন যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করবে তখন দেখেন টাইপোগ্রাফির মধ্যে অবশ্যই আপনাকে ক্যারেক্টার, প্যারাগ্রাফ এগুলো লাগবে। হ্যাঁ, সেজন্য এখানে কিছু কালার, এখানে কিছু কম্বিনেশন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার মন মতো করে আপনি নিতে পারেন। যেমন হচ্ছে আপনি এটা ইয়ে করে নিলেন, এখানে আপনি চাচ্ছেন কি এখানে লেয়ার প্লেটটা আপনি বাইরে থাকবে। হ্যাঁ, দেন আমার হিস্টোরির প্রয়োজন নাই, প্রপার্টিজেরও প্রয়োজন নাই। দেন এটাকে আমি এখানে লাগাই দিব। ঠিক আছে, এটাকে ধরে নিয়ে যখন এই যে মাউসটা যখন আমার এই সাইড বারে নিয়ে আসবো তখন দেখেন ডান পাশে কিন্তু আমার এটা লেগে গেছে আর কি, অনেক বড় করে থাকলো আর কি। কারণ লেয়ার প্লেটের যেহেতু আমার অনেক কাজ, হ্যাঁ তাই না, আমাদের লেয়ার প্লেটে কিন্তু বেশি কাজ থাকবে। আমাদের ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের বেশি কাজ করতে হয় না লেয়ার প্লেটে, কারণ লেয়ার প্লেটে ওটা অটোমেটিক্যালি লেয়ার জেনারেট করে নিছে। কিন্তু এই ফটোশপের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক লেয়ার জেনারেট করবে না, আপনাকে তৈরি করতে হবে। বুঝতে পারছেন? সো এটা এটা মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা অনেক ভুল করে ফেলি যে লেয়ার না নিয়ে একই লেয়ারে অনেকগুলো কাজ করে ফেলি, পরবর্তীতে এডিট করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, যেগুলো আমার প্রয়োজন আমি এগুলো একটা একটা করে এদিকে নিয়ে আসবো। আপনারও যেগুলো প্রয়োজন সেগুলো এখানে নিয়ে আসবেন। আমি এখান থেকে চাইলে সিএমওয়াই কে স্লাইডার নিয়ে আসতে পারি খুব সহজে। দেন অথবা 8 জিবি কালার এখানে রাখতে পারি, যখন যে কালার প্রয়োজন তখন সে কালার আমরা ইউজ করবো আর কি। আচ্ছা বলেন, ইন্টারফেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, বা দেখে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা। একেবারে ইলাস্ট্রেটরের মতো কোনো ধরনের পার্থক্য আমি আসলে তেমন পাই না ইন্টারফেসের ক্ষেত্রে আর কি, ডিজাইনিং এর ক্ষেত্রে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ বলেন। ওই আপনার ওই কর্নারে ডান সাইডের যে একবার উপরে কর্নার, ওই এসেনশিয়াল হ্যাঁ, ওইখানে অটোফিল একটা আছে না, ওইটা কি দিলে? অটোফিল কোথায়? হ্যাঁ, মানে ইলাস্ট্রেটর যেটা ছিল এটার মধ্যেও কি আছে? না না, এটা নাই। ঠিক আছে। মানে ওইখানে আমাদের যে ইগুলা, এই যে প্লেট গুলা যে দরকার তার, মানে অটো চলে আসে না? আচ্ছা আচ্ছা, প্লেটগুলো যেগুলো অটো চলে আসে এটা তো আপডেট হ্যাঁ ভার্সনে, হ্যাঁ, এই এই যে ভার্সনে পাবেন না আপনি ওটা তো। অটোমেশন। হ্যাঁ মানে অটোমেশন, অটোমেশন কোথায় দেখি তো, কোথায়? যে আপনি যেটা অন করলেন ওই যে উপরে। আচ্ছা আচ্ছা, অটোমেশন বুঝতে পারছি। আচ্ছা ওটা নাই আর কি, অটোমেশনটা নাই এখানে। আচ্ছা, আপডেট ভার্সনগুলোতে একটু মজা বেশি। হ্যাঁ, যে শুধুমাত্র এই ভার্সন না। ভাইয়া, হ্যাঁ আমি বলেন। একটা ফটো দিছি, একটু দেখেন তো। এটা ফটোশপ ওপেন করার সময়, মানে আমি আগে যখন মানে করতাম কয়েকদিন আগে এরকম করতো না, এখন এটা এটা আসে কিন্তু আবার ওকে দিলে আবার ওপেন হয়ে যায় ফটোশপ। ওকে, এটাতে জাস্ট ওকে ক্লিক করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? আসলে ক্র্যাক ভার্সন তো একটু সমস্যা থেকে যায় এগুলো। হুম, এটা ওকে করে দিলে বা অথবা চোখ বন্ধ করে এন্টার কি চাপ দিলেই হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কি এই চিহ্নটা আছে না পিছনে থাকে, ফটোশপে দেখা যায় না।
তো সেজন্য আপনি এই যে এখানে ক্লিক করে যখন এই যে এখানে মাউসটা রাখবেন, কোনো ক্লিক করবেন না, দেখবেন যে এখানে দুটো অপশন আসছে। যখন এই অপশন যখন আসবে ক্লিক করে এন্টার কি চাপ দিলে বা ওকে চাপ দিলে এটা চলে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো হ্যাঁ, বলেন। ভাইয়া এটা আগে আসতো না, এখন হুম আসছে। হুম হুম, এটা এটা হয়, মাঝে মধ্যে হয়। আচ্ছা, মার্জন ভাইয়া চৌধুরী কি শুনতে ফটো? পাচ্ছেন? হ্যাঁ, কি ফটো বলছিলেন জি আপনি? ভাইয়া, আমি একটি ব্যানার ডিজাইন করছিলাম আগে। হুম তো ওইটার কাছে আমার কাছে ফটো নাই, তো আমি একটা চ্যানেলের জন্য করছিলাম যে আমার নিজের চ্যানেল। হুম। ওই চ্যানেলে লিংক দিতে পারি, আপনি দেখতে পারেন কেমন হয়েছে। আপলোড করা আছে তাই তো? জি আচ্ছা, ঠিক আছে, লিঙ্কটা দিতে পারেন। ভাইয়া দিচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কোনো ধরনের, আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই যে এখানে ওয়ার্ক স্পেস আপনি চাইলে নিজের মতো করে তৈরিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন নিউ ওয়ার্ক স্পেস দিয়ে ক্লিক করে আপনি নাম দিলেন, আপনার নাম দিতে পারেন কি, মনে করি যে মার্জান আর কি, মার্জান দিলেন, যেটাই হোক। আহ, একটা একটা কি করলাম, ওয়ার্ক স্পেস আমি ক্রিয়েট করে ফেলছি একজনের নামে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যদি লেয়ার প্লেটটা নিচে রাখেন বা সাইডে রাখেন, তখন এখানে মার্জানের মধ্যে সেভই থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, মার্জান একটা লিঙ্ক দিয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মার্জান চৌধুরী জাহান ফ্রম টেক পয়েন্ট 360। ওয়েলকাম ব্যাক টু মাই। আচ্ছা, ওকে, যাই হোক, ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন, ঠিক আছে? ভাইয়া ওই যে ওইখানে চ্যানেলের ব্যাকগ্রাউন্ড। এটা না। আচ্ছা, এখানে আরো একটু ইমপ্রুভ করা লাগবে, আরো ইমপ্রুভ করা লাগবে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আরো অনেক ইমপ্রুভ করতে হবে। তো আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন, ঠিক আছে? সাপোর্ট টু মার্জান। হ্যাঁ, ফ্রি প্রমোশন। ফ্রি প্রমোশন, হ্যাঁ। আর আপনি যখন থ্যাংক ইউ আপনাদের সাথে ভাইয়া। মিট হবে, একসাথে, তখন সবাইকে চা খাওয়াই দিবেন, ঠিক আছে? জি আচ্ছা, চা ওকে। না, সমস্যা নাই, ইনশাল্লাহ কফি হবে না? কফি হবে। আচ্ছা, ওকে। সো আমরা এখানে চলে আসি, অনেকক্ষণ কথা বলছি। সো দেন আমরা যেটা করবো, একটা নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তাহলে আমরা সেম আগের মতোই ফাইল থেকে হচ্ছে নিউ থেকে আমরা হচ্ছে নতুন নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আর যে ওপেন আছে, যে কন্ট্রোল ও, এটার কাজটা আসলে কি? এটার কাজটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা ইমেজ আপনি ওপেন করতে চাচ্ছেন। মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা ইমেজ, হ্যাঁ। আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এখান থেকে হচ্ছে একটা ইমেজ, ওই সাইজ অনুসারে কিন্তু এটা ওপেন হবে। তার মানে কোনো একটা পিকচার হতে পারে, পিএইচডি হতে পারে, যে কোনো ফরম্যাট হতে পারে, যেটা হচ্ছে ফটোশপে সাপোর্ট করবে, সেটা হচ্ছে আপনি ওপেন থেকে ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে? দেন হতে পারে আপনি কোনো নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করলে, আমরা জানি কিভাবে করতে হয়। ওপেন ব্রিজ, যাদের ব্রিজ ইনস্টল করা আছে তাদের এটা কাজ করবে। দেন এখান থেকে হচ্ছে ওপেন রিসেন্ট, যেগুলো রিসেন্টলি ওপেন করা হয়েছে, আর তেমন কিছু বেশি একটা ইউজ হয় না। আর সেভ তো আমরা জানি, সেভ এস আর সেভ এস এর মধ্যে পার্থক্যটা কে বলবেন? আমি একজনকে বলি। হ্যাঁ, শিপন দত্ত, আপনি আছেন? শিপন দত্ত, শি- হ্যাঁ ভাই। হ্যাঁ, বলেন তো আসলে সেভ আর সেভ এস এর মধ্যে পার্থক্যটা বলতে পারবেন? একেবারে ইজি একটা বিষয়। সেভ এজ হচ্ছে কোন একটা জিনিসকে নতুন ভাবে আরেকটা ফোল্ডারের নাম দিয়ে সেভ সেভ করাটা, সেভ এস, মানে সেভ এজ। আর সেভ হচ্ছে যেখানে সেভ অলরেডি করা আছে ওইটার উপর ওভাররাইট। ওভাররাইট করা, ঠিক আছে। এই তো কত সুন্দর করে বলে দিয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, কন্ট্রোল এন দিয়ে হতে পারে, অথবা ফাইল মেনু থেকে নিয়ে আসতে পারি। তো সেম আগের মতোই। আর ফটোশপের ক্ষেত্রে আমরা যেহেতু জানি, ফটোশপ হচ্ছে যে যে কাজগুলো করা হয় সবগুলো হচ্ছে ফটো এডিটিং করার জন্য, হয়তো ফটো নিয়ে কাজ করা হয়, সেজন্য আমরা 8 GB রাখতে পারি। আর যদি কোনো প্রিন্টিং সেকশন নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আমরা আগেও বলছি বিজনেস কার্ড হতে পারে, বা প্রিন্ট অন ডিমান্ড, পিইউডি সংক্ষেপে নাম বলে, হ্যাঁ। তো সেই কাজগুলো যদি হয়, মানে প্রিন্টিং যেগুলো বলা হয় আর কি, তো সেগুলো যদি হয়, তাহলে কি আপনাকে অবশ্যই অবশ্যই সিএমওয়াইতে মোডে কাজ করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা ফটো এডিটিং নিয়ে কাজ করব, ফটো বিভিন্ন ধরনের তৈরি করার চেষ্টা করবো, 8 GB থাকুক, 8 GB বেটার, ঠিক আছে? দেন আমরা এখান থেকে রেজলিউশন সবসময় বাড়াই নেব, 300 করে নেব। কারণ আমরা আগেও বলছি যে ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর ফাইল, যেটা কিনা হচ্ছে আপনি রেজলিউশন কম দিয়ে ওপেন করো, পরবর্তীতে আপনি বাড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ফটোশপে কিন্তু এই ক্ষেত্রে এটা করা যায় না। যদি আপনি রেজলিউশন যদি আপনি 300 না দিয়ে, যদি এখন 70 দিয়ে করতেন বা 72 দিয়ে করতেন, তাহলে কি হতো, এটা 72 থেকে যখন আপনি 300 তে কনভার্ট করতেন, সেটা সাইজটা বড় হয়ে যেত, কিন্তু মেইনলি কোনো হচ্ছে যে কোনো ধরনের ফলাফলটা আসবে না। বুঝতে পারছেন? মানে ফলাফল বলতে আমরা যেটা বুঝি, মানে ইমেজের কোয়ালিটিটা যে বেড়ে যাবে, জিনিসটা এমনটা না। ইমেজের সাইজটা বেড়ে যাবে কিন্তু কোয়ালিটি বাড়বে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইনলি বিষয়।
সেজন্য আমরা ফটোশপে যখন কাজ করব তখন 300 রেজলিউশন দেওয়ার চেষ্টা করব। আর বাই ডিফল্ট যেগুলো আছে সেভাবে থাকুক, কোনো সমস্যা নেই, অ্যাডভান্সও তেমন কিছু প্রয়োজন পড়বে না, ঠিক আছে। দেন এখান থেকে আপনি কতটুকু নিতে চাচ্ছেন, মনে করেন যে এখানে আমি 1000 বাই হচ্ছে 1000, হ্যাঁ 1000 নিয়ে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো দেখেন আমি যখন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এই যেখানে দেখেন লেয়ার প্লেটে কিন্তু একটা কি আসছে, লেয়ার কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে কি আছে, একটা লেয়ার নতুন করে ওপেন হয়েছে। আমরা আগেও বলছি যে ফটোশপে যখন কাজ করবো লেয়ারের গুরুত্ব কিন্তু অনেক, হ্যাঁ ইলাস্ট্রেটরে তেমন লেয়ারের গুরুত্ব থাকলেও সেটা পরবর্তীতে আপনি লেয়ার ম্যানেজমেন্ট করা যায়, কিন্তু ফটোশপের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। আপনি কাজ করার সাথে সাথে লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনি কাজই করতে পারবেন না। সেজন্য দেখেন যে আমার নতুন করে একটা লেয়ার কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। তা এই লেয়ারকে যদি আমরা কাজ করতে চাই বা লেয়ারে কনভার্ট করতে চাই, এটা কিন্তু এখনো লেয়ারে কনভার্ট করা আছে, কিন্তু দেখেন এখানে লক করা আছে। এই লকটাকে যদি বাই ডিফল্ট যেটা লক করা থাকে সেটাকে আনলক করতে গেলে এখানে ডাবল ক্লিক করলে দেন চকে ক্লিক করে দিলে এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি বিষয়। আপনি এটা ডিলিট করতে পারবেন না, তবে আপনি চাইলে কালারটা বা ডিসকালার করতে পারবেন, লেয়ার একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, আমরা যদি এখন নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করতে চাই, অথবা এটা ডিলিট করলে কিন্তু ডিলিট হবে না, যেহেতু একটা লেয়ার আছে এখানে। আমরা নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, দেন এটাকে ধরে ডিলিট করে দিলাম। দেখেন আমার কিন্তু এখন ব্ল্যাঙ্ক একটা লেয়ার কিন্তু আছে। তো লেয়ারের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা লেয়ার যেভাবে ক্রিয়েট করব সেগুলো হচ্ছে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে একেবারে নিচে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা লেয়ার 2 নামে একটা ওপেন হয়েছে। আচ্ছা প্রদীপ সরকার যে বলেন। হ্যাঁ, লেয়ারটা কিভাবে করলেন নতুনটা? নতুনটা আমি ডাবল, তৈরি করলেন কিভাবে? আচ্ছা নতুন কোনটা, এটা হ্যাঁ হ্যাঁ, একটা থেকে যে আরেকটা তৈরি করলেন সেটা কিভাবে করলেন আচ্ছা বুঝলাম। একটা থেকে আরেকটা তৈরি করি নাই, মানে নতুন করে আরেকটা ক্রিয়েট করা হয়েছে। মনে করেন যে এখানে একটা লেয়ার আছে লেয়ার 1, আমি যাচ্ছি আরেকটা লেয়ার কাজ করার জন্য। আচ্ছা লেয়ার সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, লেয়ারটা ধরে নেন আপাতত একটা নোটবুক মনে করে নেন, আপনার খাতা একটা বলতে পারেন, আর প্রত্যেকটা পেজ হতে পারে এক একটা লেয়ার বলতে পারেন, ঠিক আছে, যদি সহজে বোঝার জন্য। যখন আমরা প্রত্যেকটা একটা পেজে কিন্তু আমরা অনেক ধরনের অঙ্কন করতে পারি না, কারণ একবার লেখা শেষ হয়ে গেলে একটা পেজে বা একটা কাজ শেষ হয়ে গেলে সেই পেজে আমরা আবার ওভাররাইট করে লিখি না। সেজন্য কিন্তু কি করতে হয়, আমরা নতুন পেজে চলে যাই, লেখা শেষ হলে এখানে এই এই লেয়ারের কাজ হলে বা এই পেজের কাজ হলে আমরা দ্বিতীয় পেজে চলে যাই। সেম এখানেও কিন্তু সেম কনসেপ্টটা রাখতে হবে। আপনি যখন লেয়ার 1-এ কাজ করবেন, যে কোনো হতে পারে, টেক্সট থাকতে পারে, অথবা আপনার কোনো ধরনের একটা সিম্পল একটা ডিজাইন থাকতে পারে, কোনো শেপ থাকতে পারে, সেটা অবশ্যই আমার নতুন করে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সেপারেট করে, তাহলে আপনি যাতে পরবর্তীতে ডিলিট করতে পারেন। আমরা ইলাস্ট্রেটরে কি করছিলাম, আমরা একটা শেপ যদি তৈরি করা থাকে, দেখেন আমরা এখানে একটা তৈরি করলাম, দেখেন এই যে দুটা শেপ এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি এখান থেকে কালারগুলো একটু চেঞ্জ করে দিই, দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু কি করা আছে, আলাদা কিন্তু লেয়ার তৈরি করা আছে। আমি যদি লেয়ারে যদি চলে যাই, এই দেখেন এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন সিঙ্গেলে, কিন্তু যখন আপনি এই ডিজাইনটা একটা লেয়ারের মধ্যে যখন দুইটা শেপ নিয়ে আসবেন তখন কিন্তু ডিলিট করতে পারবেন না, বুঝতে পারছেন? মানে আলাদা আলাদা করে ডিলিট করতে পারবেন না, মানে পুরোটা ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য এটা হচ্ছে লেয়ারের মেইন বিষয়। আমি যদি লেয়ার নতুন করে একটা ক্রিয়েট করতে চাই, জাস্ট এই যে এখানে ক্রিয়েট লেয়ার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি, তাহলে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আবার এই দুটাকে সিলেক্ট করে যখন আমরা এই যে এটাতে আছে একটা অপশন, দেখেন এটাতে ক্লিক করলে কি হয়, এই যে এখানে এটা হচ্ছে গ্রুপ অপশন, ঠিক আছে। আপনি দুইটা লেয়ার একসাথে গ্রুপ করতে চাচ্ছেন, মানে একটা গ্রুপে নিয়ে যেতে চাচ্ছেন। মনে করেন যে আমরা অনেক সময় বলি না যে এটা হচ্ছে গণিত, নিচের অংশটা দেখা যাচ্ছে না, এর জন্য বুঝতে পারতেছি না। আহ কেন দেখা যাবে না, দেখা তো যাচ্ছে, সবার কি একই অবস্থা? এই কি বলেন, বর্ডার দেখা যাচ্ছে তো স্পষ্ট। এই কি বলেন? আচ্ছা আমি আমি এটা ছোট করে দিলাম। আচ্ছা আমি এখন ছোট করে দিলাম। যাদের দেখার জন্য অল্ট ক্লিক করুন। হ্যাঁ আপনি হয়তো ওই যে ইয়াটা ওপেন করা আছে আপনার, ওই যে কি বলে কন্ট্রোল অল্টা এইচ মনে হয়, কন্ট্রোল অল্টা শিফট এইচ চাপ দিলে আপনার ওই যে ইয়াটা চলে যাবে, জুমের যে আইকনটা আর কি, বুঝতে জি পারছেন? ভাই, এখন এখন বুঝতে পারছি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। সো এটা হচ্ছে যে আমি কি করব, আমরা এখানে কিন্তু গ্রুপ তৈরি করছিলাম, এই যে দেখেন আমরা ইলাস্ট্রেটর একটু সাথে রাখি, আমরা যখন এই একটা লেয়ার ছিল দুইটা একসাথে, দেখেন এই এখানে কটা লেয়ার আছে, দুইটা লেয়ার আছে তাই না, এই যে এখানে একটা এখানে একটা, ঠিক আছে। এই দুইটা লেয়ার যদি আমরা গ্রুপ করতে চাই, এই দুটো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, দেখেন এখানে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, দেখছেন? তো এই গ্রুপটাকে কি করা লাগবে, আমরা যদি ফটোশপে করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এই যে একটা অপশন আছে এখানে ক্লিক করবে, অথবা কন্ট্রোল জি দিলেও আপনার দুটো গ্রুপ হয়ে যাবে।
আমি লেয়ার 1 লেয়ার 2 দুটাকে ধরে কন্ট্রোল জি দিলাম, দেখেন গ্রুপ 2 নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। আর এই গ্রুপ 2 এর মধ্যে হচ্ছে আমার দুইটা লেয়ার চলে আসছে। ঠিক আছে, মানে লেয়ার জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা যে ভাই লেয়ার জিনিসটাই বুঝি নাই? আসলে কি এমন কেউ আছেন নাকি? আচ্ছা ঠিক আছে। সো এখন আমি একটা গ্রুপ করে ফেলছি, এখন আমার গ্রুপটা থাকার প্রয়োজন নাই মনে করেন। ঠিক আছে, আমি একটা গ্রুপ করে ফেলছি, এখন আমার মনে হচ্ছে যে আমার গ্রুপটা থাকার প্রয়োজন নাই, এটা আনগ্রুপ করতে যাচ্ছি। তাহলে কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে চলে যাব আনগ্রুপ লেয়ার্স নামে একটা অপশন পাবো। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই দেখেন আপনার আনগ্রুপ মানে গ্রুপটা চলে গেছে আর কি। ঠিক আছে, তো যেহেতু লেয়ারের গুরুত্বটা অনেক বেশি সেজন্য আমি লেয়ার দিয়ে শুরু করলাম প্রথম অবস্থায়। তো দেন আমরা যদি এখানে একটা নতুন করে একটা কালার দিয়ে নিই, আমি আপাতত কিভাবে কালার দিলাম সেটা পরে বলবো। তো জাস্ট আমরা হচ্ছে যে এখন চলে যাব লেয়ার নিয়ে, একটু একটু আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমাদের কালার প্লেট কিন্তু এখানে নিয়ে আসছে। আপনি চাইলে কালার প্লেট যদি না থাকে আপনি উইন্ডো থেকে কালার যেখানে পাবেন সেখান থেকে কালার প্লেটে ক্লিক করলেই চলে আসবে। এই যেমন কালার আছে এটা। ঠিক আছে, সো দেন হচ্ছে আমি যদি প্রথমে একবার অপশনটা দেখাই, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। হ্যাঁ, সো এই দুটার কাজ কি আসলে আমরা যদি একটু দেখি, এই যে আমরা যদি নর্মালি যদি ক্লিক করি দেখেন একটা সিলেকশন হয়েছে, এটাকে বলা হয় সিলেকশন। এখন সিলেকশন কারণ অনেক টাইপের হয়ে থাকে। ঠিক আছে, সো এই জন্য বলা হয় যেহেতু এটা স্কোয়ার টাইপের হয় বা স্কোয়ার বা চ্যাপ্টা টাইপের হয়, মানে মেনলি হচ্ছে কর্নারগুলো শার্প থাকবে, হ্যাঁ বাহুর মতো থাকবে, সেগুলোকে বলা হয় মার্কিউ, সেজন্য হ্যাঁ রেক্টেঙ্গুলার। তো এই যে একটা সিলেকশন তৈরি করলাম, এই যে এটা পুরোটা একটা সিলেকশন, এখন তো আরো অনেক সিলেকশন পাবো। ঠিক আছে, তো আসলে মেনলি বেশি সিলেকশনের কাজ বুঝতে পারলে বাকিগুলোর প্রয়োজন হয় না, যেগুলো একটা প্রয়োজন হয় সেগুলো আপনারা বুঝতে পারবেন, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করবেন। দেখেন আমি একটা অবজেক্ট শুধুমাত্র এখানে কি একটা সিলেকশন হইলো এতটুকু জায়গা, আমি যদি একটা প্যাটার্ন নিয়ে আসি, হ্যাঁ বা একটা প্যাটার্ন একটা প্যাটার্ন নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাই আমি একটা প্যাটার্ন নিয়ে আসলাম, এখান থেকে কপি করে নিয়ে আসি। কারণ আমরা আগে যেহেতু বলছি যে এখানে হচ্ছে আমরা যে কাজগুলো করবো ফটো এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের ফটো এখানে নিয়ে আসবো। তো এই যে দেখেন আমার এই যে শেপটা শুধুমাত্র এতটুকু জায়গায় আমি কপি করতে চাচ্ছি। তো তো এটা কি কোনোভাবে সম্ভব হইতো যে ইলাস্ট্রেটরে শুধুমাত্র এতটুকু জায়গায় কপি করা? ইলাস্ট্রেটরে কোনোভাবে সম্ভব ছিল কিনা? শুধুমাত্র এই যে একটা অবজেক্ট এতটুকু জায়গায় আমি চাচ্ছি কপি করার জন্য, এটাকে কোনোভাবে কপি করা পসিবল ছিল কিনা ইলাস্ট্রেটরের মধ্যে একটা ইমেজ থেকে? পসিবল ছিল না না। ভাইয়া। আমাদেরকে কি করতে হইতো, আমরা যদি শুধুমাত্র যদি এতটুকু জায়গায় রাখতে চাইতাম তাহলে আমাদের কি করতে হইতো, আমাদের এটাকে মাস্ক মাস্ক করতে হইতো, তাই না? মনে আছে, এতটুকু পুরো অবজেক্টটাকে মাস্ক করে রাখতে হইতো। কিন্তু ফটোশপের ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ফটো একেবারে কেটে ছিঁড়ে সবকিছু করতে পারবেন। আর আমি যদি এটাকে সিলেকশন করি, শুধুমাত্র এতটুকু অংশ নিলাম, সিলেকশন করলাম, এখন হচ্ছে আমি এতটুকু জায়গায় কি করার জন্য, কপি করার জন্য জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ডিসিলেক্ট, এটা আপনার বলছে এটা হচ্ছে সিলেকশন, এটাকে সিলেক্ট বলতে পারেন। আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিছি, এখন যদি আমি ডিসিলেক্ট করতে চাই রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট, হ্যাঁ তারপর আমরা এখানে চলে যাই লেয়ার বাই কপি, কাট কপি। কপি কি করবে, কপি করবে আর কিছু না। আমি যদি এই লেয়ারটা অফ করে দেখেন লেয়ার কিন্তু দুইটা ক্রিয়েট হয়েছে, মেইন যেটা কপি করে নিয়ে আসছে এটা হচ্ছে লেয়ার 2 আর লেয়ার 3 হচ্ছে একটা কপি হয়েছে। আমি যেটা অফ করে দিই দেখেন শুধুমাত্র এতটুকু জায়গা হচ্ছে একটা লেয়ারের মধ্যে আছে, যেটা হচ্ছে শুধুমাত্র কপি করা, কোনো ধরনের মাস্কিং কিন্তু এখানে করা নাই। ঠিক আছে, তার মানে লেয়ার 3 যেটা আছে এটা হচ্ছে কি আছে, কপি করা শুধুমাত্র অতটুকু অংশ। এটা ফটো ইলাস্ট্রেটরে কোনোভাবে সম্ভব হতো না আর কি, যদি একটা ইমেজকে যদি আমরা এভাবে কাটতে যাই। ঠিক আছে, তো দেন হচ্ছে আমরা আগেও জানি এগুলো হচ্ছে আই বাটন। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো একটা লেয়ার হাইড করে রাখতে যাচ্ছেন, এগুলো লেয়ারকে হাইড করে রাখে, চোখের মতো করে, যেগুলো আপনি চাইলে ক্লিক করলে আবার এটা ওপেন হবে। এটা হচ্ছে মেনলি বিষয়। আর আমরা যদি এটাকে একেবারে কাট করতে চাই, সো এই যে দেখেন এখনই মজার বিষয়টা বুঝবেন, আমি যদি এতটুকু জায়গা কপি করতে চাই, এখন কাট করব, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে কাট করি, দেখেন কি বলতেছে, এখানে একটা অপশন আসতেছে, কেন আসতেছে কে বলতে পারবেন? could not make new layer from the selection because the selected area is important। মানে এখানে যেটা বোঝানো হয়েছে যে আমি যে লেয়ারটা কপি করতে চাচ্ছি সেই লেয়ারে হচ্ছে কোনো ধরনের পিক্সেল এখানে নাই। আচ্ছা, আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। হ্যাঁ, তার মানে এই লেয়ারের মধ্যে আমি যে লেয়ারে কাজ করতেছি বা কপি করার চেষ্টা করতেছি এখানে কোনো ধরনের পিক্সেল নাই।
আর পিক্সেল কি আমরা সবাই জানি? বলেন তো পিক্সেল আসলে কি? জি ভাইয়া জানি। আমরা জানি যে পিক্সেল হচ্ছে যে এই যে একটা ইমেজটা তৈরি করা আছে, এই ইমেজের মধ্যে কিন্তু অসংখ্য পিক্সেল দিয়ে কিন্তু তৈরি করা আছে, যেটা আসলে জুম করলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা পাই না, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে যে ডট দিয়ে তৈরি করা, সেই জন্য হচ্ছে কি আর জুম করলে ফাটবে না আর কি, আর এটা ফেটে যায়, আর সেজন্য এটাকে পিক্সেল বলা হয়। আর পিক্সেলগুলো দেখতে স্কোয়ার টাইপের। এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার, এটা একটা কালার, এই দেখেন পিক্সেল অনেকগুলো পিক্সেল দিয়ে কিন্তু তৈরি করা, বুঝতে পারছেন? অনেক সময় অনেকে স্ট্যাটাস দেয় না যে আহ, যারা গ্রাফিক ডিজাইনার তারা হচ্ছে কারো মন নিয়ে খেলা করে না, এই যে পিক্সেল নিয়ে খেলা করে, ঠিক আছে? এই সেই পিক্সেল, বুঝতে পারছেন? অনেক সময় আপনারা দেখছেন হয়তো, এটি হচ্ছে সেই পিক্সেল। তো আশা করি মনে থাকবে। পিক্সেল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রদীপ সরকার কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এই সেই পিক্সেল যেটা নিয়ে হচ্ছে যে আপনারা কাজ করবেন ফটোশপের মধ্যে বেশি। তো মেনলি হচ্ছে কি আমি যে লেয়ারে এখন কপি করতে চাচ্ছি সেটা কেন কপি হবে না বা কাট হবে না, কারণ হচ্ছে আমার এই যে লেয়ার 3 আছে, এই লেয়ার 3 মধ্যে আমার কোনো এই এতটুকু অংশ ছাড়া বাকি জায়গাটা হচ্ছে খালি, কোনো ধরনের জায়গা এখানে হচ্ছে পিক্সেল নাই, সেজন্য এখান থেকে আমাদের কপি করতে দিতেছে না বা কাট করতে দিতেছে না, ঠিক আছে? এখন যদি আমি সেম এই লেয়ার 2টাকে সিলেক্ট করি, দেন হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে কপি করি, দেন এখন দেখেন যে আমার এটা কপি হয়েছে, ঠিক আছে? আমার কোনটা ধরতে হয়েছে, অথবা কাট করি আমি এখন কন্ট্রোল অল্টার জেড। এটা কিন্তু আন্ডু করার জন্য যে বিষয়টা আমি একটু বলে দিই, আমরা ইলাস্ট্রেটরে আন্ডু করার জন্য কন্ট্রোল জেড দিলেই কিন্তু হয়েছে, তাই না? আর এটার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিতে হবে, ঠিক আছে? সো দেন হচ্ছে আমি এতটুকু জায়গা হচ্ছে কি করতে চাচ্ছি, কাট করতে চাচ্ছি। লেয়ার হবে এইটা, দেন আমি সিলেকশনে ক্লিক করলাম, দেন রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে লেয়ার বাই কাট। এই যে দেখেন আমার কিন্তু এখন এটা কাট হয়ে গেছে, মানে একেবারে কাট হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা কপি করছিলাম ফার্স্টে, এখন হচ্ছে আমরা কাট করে ফেলছি। এখন দেখেন আমি যখন যে লেয়ারে ধরি সেই লেয়ারে কিন্তু অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হইতেছে। এটাকে খেয়াল করতেছেন? আমি যখন এটাতে ক্লিক করি তখন এটাতে ক্লিক করলে এটা, যখন আবার এটাতে সিলেক্ট করতেছি তখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। তো এটা বলতে পারেন যে এটা যে একটা ইজি বিষয়, আমরা তো ইলাস্ট্রেটরে করে আসছি, তাই না? কারণ ইলাস্ট্রেটরে কিন্তু আপনাকে বলে দিতে হয় না যে এই লেয়ারটা ধরতে হবে, কারণ ক্লিক করলে কিন্তু অটোমেটিক লেয়ার সিলেক্ট হয়ে যায়, তাই না? যেমন আমি এই লেয়ারটা সিলেক্ট করি, দেখেন আমার এই লেয়ার সিলেক্ট হয়ে গেছে, গ্রুপটা এই পিকচারটা ধরলে এটা অটোমেটিকলি কিন্তু এই গ্রুপটা হয়ে ধরা হয়ে গেছে। কিন্তু ফটোশপের ক্ষেত্রে কিন্তু দুইভাবে আপনি করতে পারবেন। যে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এই যে এটাকে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? আমরা আগে বলছি আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেম, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে হচ্ছে কন্ট্রোলিং করা হয়, যে কোনো একটা টুলসকে কন্ট্রোলিং করা হয়। হ্যাঁ, আমি যখন এটাতে ক্লিক করব, অটো সিলেক্টটা যখন অফ করে দিব, দেখেন আমার যখন সিলেক্ট আছে এইটা, দেখেন আমি যদি এটাতে ধরি, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে। আমি যখন এটাতে ধরি তাও দেখেন এটা মুভ হচ্ছে। আবার যখন এটাতে ধরে নাড়াচাড়া করতেছি তখন দেখেন এটাই মুভ হইতেছে। কেন মুভ হইতেছে? কারণ হচ্ছে আমার লেয়ার সিলেক্টর আছে 3, কারণ আমি এখান থেকে অটো সিলেক্ট আমি অফ করে দিছি। এখন থেকে যদি আমি লেয়ার 2টা ধরে যদি এখান থেকে নাড়াচাড়া করতে চাই, তাহলে আমি লেয়ার 2টাই হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, মানে অটো এটা করবে না। কথা কি বুঝতে পারছেন? যে অটো সিলেক্টর আসলে কাজটাকে অনেকে প্রশ্ন করে থাকেন, সমস্যায় ফেস করেন, সেজন্য সমস্যাটা এখানে সমাধান করে দিলাম। যে অটো সিলেক্ট থাকলে হচ্ছে আপনি যেই অবজেক্টটা ধরবেন সেটা অটোমেটিকলি সে ধরে নিবে, ঠিক আছে? আর যখন অটো সিলেক্টটা অফ থাকবে তখন কিন্তু আপনার কি হবে, তখন আপনি ম্যানুয়ালি এখান থেকে ধরে ধরে আপনি মুভ করাইতে হবে। আপনার মাউস যদি এখানেও থাকে আপনি এখানে নাড়াচাড়া করতে পারবেন। এখন বিষয় হচ্ছে দেখেন এটার ভিতরে কিন্তু একটা অপশন আছে, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে লেয়ার। এই যে অটো সিলেক্টটা কাজ করবে সেটা কি গ্রুপ ওয়াইজ কাজ করবে না লেয়ার ওয়াইজ কাজ করবে? যেমন মনে করেন আমি দুইটা পার্থক্য দেখাই, এই দুটাকে আমি সবগুলোকে ধরতে চাই, যদি আমি সবগুলো লেয়ার শুধু একসাথে ধরতে চাই তাহলে কি করতে হবে, একটা একটা করে কন্ট্রোল সিলেক্ট করে এটা 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 একটা একটা করে যদি ধরতে চাই, আর যদি মনে করেন আমার এই 4টা লেয়ারে আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে এই লেয়ারটা ধরে শিফট ক্লিক করে এটাতে ক্লিক করে দেবো। দেখেন আমার 4টা লেয়ারে কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? সো এখন যদি আমি অটো সিলেক্টটা অন করে দিই, আমি যদি একটাতে ক্লিক করি, দেখেন এখন কি হচ্ছে, আমার পুরো গ্রুপটা কিন্তু সিলেকশন হয়েছে। দেখেন আমি যদি এখন অটো সিলেক্টটা যদি মুভ করাইতে চাই, দেখেন আমার ফুল গ্রুপটাই কিন্তু মুভ হচ্ছে আর কি। আর যদি আমি এখান থেকে লেয়ারে ক্লিক করি, যেমন এটা, এখন এটাকে মুভ করে দেখেন এটাই মুভ হচ্ছে। কথা কি, পার্থক্যটা কি বুঝতে পারছেন? মানে অটো সিলেক্ট থাকবে যদি আমি পার্টিকুলার লেয়ার ধরতে চাই, মানে সিঙ্গেল লেয়ার এখানে ক্লিক করতে চাই, তাহলে আমার কিন্তু লেয়ার এটাকে ধরে ফেলবে, বুঝতে পারছেন? মানে গ্রুপই থাকবে, কিন্তু আপনি গ্রুপের মধ্যেও লেয়ারের মধ্যে কাজ করতে চাইলে আপনি এখান থেকে গ্রুপ বা লেয়ার আপনি চেঞ্জ করে নিতে পারেন।
আর এর পাশেই আছে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে পাই। যেমন আমরা যখন ইলাস্ট্রেটরে যখন এটাকে সিলেক্ট করে দিই, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু একটা ট্রান্সফর্ম চলে আসে। আপনি চাইলে খুব খুব সহজে ছোট এবং বড় করতে পারেন, কিন্তু ফটোশপে কিন্তু এটা করা যাচ্ছে? বলেন তো, এটা কি করা যাচ্ছে? আমি ধরতেছি কিন্তু, আমি এখান থেকে আহ, কন্ট্রোল টি দিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে করা যায়। আমি এখন এটাতে সিলেক্ট করলাম, দেখেন এটা মুভ হচ্ছে, কিন্তু আমার কিন্তু এখানে ট্রান্সফর্মটা আসে নাই। যদি এই ট্রান্সফর্মটা যদি আমি নিয়ে আসতে চাই, যদি কেউ ট্রান্সফর্মটা অটোমেটিক একেবারে ইলাস্ট্রেটরের মধ্যে থাকতে চান বা রাখতে চান, তাহলে আপনি জাস্ট শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমি জাস্ট এটাতে ক্লিক করে দিই। এখন যেটাতে ক্লিক করব, দেখেন ওইটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ট্রান্সফর্মের যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে। মানে এখন চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। দেন আমি এখন ক্লিক দিয়ে দিই, এতটুকু আমার ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? এখন যদি আপনি শো ট্রান্সফর্ম দিয়ে রাখতে চান, তাহলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি এখন ফটোশপের মধ্যে আমি এটা ইউজ করি না, সেজন্য আমি এটা রাখি না আর কি, আমার কাছে অকওয়ার্ড ফিল করে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, যারা হচ্ছে একেবারে ইলাস্ট্রেটর ফিলটা পাইতে চান আর কি এখানে। আচ্ছা, লোগো ডিজাইন করার পর ডিজাইনটা বড় ছোট করলে ডিজাইনের মাঝখানে ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, নাই তো শেপ বড় ছোট হয়ে যাচ্ছে। আপনি এটাকে এক্সপান্ড করে ফেলবেন। এটা সম্ভবত স্ট্রোক কালার এখানে রয়ে গেছে, এই জন্য এটা দেখাচ্ছে এমন, ঠিক আছে? এখানে স্ট্রোক কালারটাকে নান করে দিতে হবে আর হ্যাঁ, এক্সপান্ড না না করলে না, হয়ে যাবে। নান করতে হবে না, আপনি এটাকে এক্সপান্ড করে দিলেই হবে। যেমন আমার এই যে আনগ্রুপ করে দিই, এটা হচ্ছে আপনার ডিজাইন। হ্যাঁ, আপনি জাস্ট এটাতে স্ট্রোক কালার আছে, দেখেন এখানে হচ্ছে স্ট্রোক কালার আমি একটা দিলাম, যেটা হচ্ছে স্ট্রোক কালার হোয়াইট কালার দিলাম। হ্যাঁ, তো দেখেন এখন আমি আমি আগে বলছি এটা ছোট করে, দেখেন স্ট্রোক কালারটা এখন অনেক বড় দেখা যাচ্ছে। সেম সাইজ, কিন্তু স্ট্রোকের সাইজ কিন্তু সেম। তো আবার যখন বড় করি তখন কিন্তু দেখেন এটা সেম সাইজের রয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে ফিল কালারটা বড় হয়েছে। তাহলে আপনি কি করতে হবে? এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড, দেন হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক কালার, দেখেন আপনার কিন্তু এটা এক্সপান্ড হয়ে গেছে। আমি রাইট বাটন ক্লিক আনগ্রুপ করি, দেখেন এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে? তখন আপনার বড় ছোট করলে সমস্যাটা হবে না, ঠিক আছে? তো এই কারণে একটু প্রবলেম হতে পারে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এখানে চলে যাই কন্ট্রোলস, যে ট্রান্সফর্মের বিষয়টা আমরা এটা বলছি। আর আমরা ইলাস্ট্রেটরে কিন্তু এটাও বলছি যে আমরা যখন কাজ করব ইলাস্ট্রেটরে, যেন কাজ শেষ আমি আবার ঘরে চলে আসবো। ঘরে চলে বলতে কি, আমি এই যে মুভ টুল বা সিলেকশন টুলের কথাই বলছিলাম, মনে আছে আপনাদের? যে আমি যখন টাইপ টুল নিয়ে কাজ করব, আমার টাইপ টুলের কাজ শেষ, আমি কিন্তু আবার মুভ সিলেকশন টুলে চলে যাব, বলছিলাম না আপনাদের? হ্যাঁ মনে ভাইয়া। আছে? প্রথম দিন কিন্তু বলছিলাম। জি ভাইয়া, হ্যাঁ, মনে সেম আছে। সেম কাজটাই কিন্তু আপনারা এখানে, আপনার যখন সিলেকশন টুলস এর কাজ শেষ, আপনি আবার এই মুভ টুলে চলে যাবেন। ওটাকে ওখানে সিলেকশন বলতেছে, এখানে মুভ বলতেছে। মানে এই মুভ দিয়ে তো আপনি নাড়াচাড়া করাবেন, তাই না? মানে সিলেকশন করবেন, যেটাই করবেন কন্ট্রোল টি দিয়ে আপনি ট্রান্সফর্ম করবেন এখান থেকে, বা ট্রান্সফর্ম করবেন, যেটাই করবেন এই মুভ টুলের মাধ্যমে হচ্ছে বাকি হ্যান্ডেলগুলো করবেন আর কি। তো সিলেকশন হচ্ছে যে আপনি যদি এখন কোনো রাউন্ড শেপ কপি করতে চান, সেক্ষেত্রে আপনি রাউন্ড শেপ কপি করার জন্য আপনি কিন্তু সেম ভাবে আপনি করতে পারেন। আমি এতটুকু জায়গা রাউন্ড ছিল মনে করেন, রাইট বাটন ক্লিক করে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম, অ্যান্ড শিফট ক্লিক করে আমি যদি এটাকে বড় করে দিই, দেখেন একটা বৃত্ত কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? একটা বৃত্ত আমি তৈরি করে ফেলছি। এবার আমি এতটুকু জায়গা কপি করতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক করে কপি দিলাম। দেখেন আমার কি হয়, আমার লেয়ার সিলেক্ট ছিল এটা, তার মানে আমার হোয়াইট অংশ কপি হবে, তাই না? তাহলে আমি এটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট করে দিই, দেন এটাকে অফ করে দিই। দেখেন আমার কিন্তু নতুন করে কিন্তু একটা কি হয়েছে, একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এটাও থাকুক, এটা আমি ডিলিট করে দিই, এটাও থাকুক না, এটাও প্রয়োজন নেই, ঠিক আছে? দেখেন একটা শেপ কিন্তু আমার একটা ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা যে কোনো কাজ আপনারা তৈরি করতে পারেন। শুধুমাত্র যে সিলেকশন দিয়ে শুধুমাত্র কপি করবেন বা কাট করবেন জিনিসটা এমনটা না, আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। এখন আমি দেখাই, এতটুকু অংশ হচ্ছে আমি একটা একটা লেয়ার নিয়ে নিই, এখান থেকে হচ্ছে সলিড কালার দিয়ে আমি জাস্ট কিভাবে নিলাম সেটা পরের বিষয়, আমি পরে দেখাই দিব। আমি এটাকে লক করে দিচ্ছি, ঠিক আছে? সো এখন আপনি চাচ্ছেন কি, শুধুমাত্র এতটুকু জায়গাতে খুব সুন্দর করে এটার মাধ্যমে কপি করে ফেললেন, কাট করে ফেললেন। এখন আপনি চাচ্ছেন এতটুকু অংশ ডিলিট করার জন্য, এতটুকু সিলেকশন করলেন, লেয়ার প্লেট এটাই ছিল, ডিলিট কি চাপ দিবেন, এতটুকু অংশই ডিলিট হবে। বুঝতে পারছেন? এতটুকু অংশই আপনার কি হবে, ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু একবার পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, অথবা রাইট বাটন ক্লিক করে আপনার ডিসিলেক্ট। অনেকে যেটা করেন, এই মুভ টুলে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট খুঁজেন, আসলে আসলে এখান থেকে ডিসিলেক্ট পাবেন না, সিলেকশন যেখান থেকে করবেন সেখানে হচ্ছে ডিসিলেক্ট পাবেন, অথবা এই সিলেক্ট থেকেও আপনি পাবেন, এখান থেকেও ডিসিলেক্ট পাবেন, অথবা কন্ট্রোল ডি দিলেও কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি শিখতে পারলাম, কিভাবে একটা শেপ
বা একটা ইমেজ থেকে কীভাবে কপি করা যায়, কাট করা যায় এবং ডিসিলেক্ট করা যায় এবং ডিলেট করা যায়, ঠিক আছে। এবং আমরা দেখি এই যে এর উপরেই দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিছু এখানে বিষয় আছে। এই যে দেখেন আমরা অনেকটা পাথ ফাইন্ডারের মতো দেখতে, তাই না? বলেন তো, অনেকটা দেখতে পাথ ফাইন্ডারের মতো না? তো এই যে আমি যখন সিলেকশন, ভাইয়া। হ্যাঁ, তো যখন আমি এটাতে রেক্টেঙ্গুলার মার্কি টুল আমি ইউজ করলাম, তখন কিন্তু যখন আমি এটাতে ক্লিক করব তখন একটা সিলেকশন হয়ে আছে। এখন যদি আমি এটাকে সিলেকশনটা এটা এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? জাস্ট এই যে এখানে মাউসটা নিয়ে আসবেন, দেন এখান থেকে এটা নিয়ে আসবেন, কপি হয়ে যাবে, মানে কপি না, মানে এখান থেকে মুভ হবে, এটা মানে সিলেকশনটা মুভ হবে। এখন আপনি চাচ্ছেন না আমার এতটুকু অংশ আবার নতুন করে সিলেকশন করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে আবার নতুন করে একটা শেপ ক্রিয়েট করে দেখেন ওইটা কিন্তু আমার চলে গেছে, শেপ না সিলেকশন, ওই সিলেকশনটা কিন্তু আমার চলে গেছে, নতুন করে আরেকটা সিলেকশন ক্রিয়েট হয়েছে। তো সেম ওয়েতে যখন আমরা এই যে এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, আমি এটাতে ক্লিক করে দেন আপনি সিলেকশন করি, দেখেন এই যে কার্সরের পাশে কিন্তু একটা প্লাস সাইন আসছে, তার মানে কি এটা আরো সিলেকশন করতে দিবে, মানে একসাথে চাইলে আপনি অনেকগুলো একসাথে সিলেকশন করতে পারেন। কথা বুঝতে পারছেন? এখন একসাথে কি আমরা সবগুলোকে একসাথে কপি করতে পারবো এক ক্লিকে? যতটুকু সিলেকশন করছে হ্যাঁ ভাইয়া, করতে পারবো। করতে পারবো, কারণ আমি ও এতটুকু, ভাইয়া। হ্যাঁ, যতটুকু আমি সিলেকশন করছি ততটুকু আমার কপি করা যাবে, কাট করা যাবে, ডিলিটও করা যাবে, ঠিক আছে। এই যে তারপর দেখি এই যে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কি আমার সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে সাবট্রাক্ট করে মানে মাইনাস করে দেয়। মাইনাসটা কি মাইনাস করবে? সিলেকশনটা মাইনাস করবে। এখন যদি আমি মাইনাস করতে চাই, আমার মনে করেন যে আমি একটা ভুলে এই যে এই সিলেকশনটা নিয়ে ফেলছি, আমার এই সিলেকশনটা এখন প্রয়োজন নাই, তাহলে কি করব? আমি জাস্ট সিলেকশন ধরে আমি এটাকে এই যে এতটুকু অংশ দিয়ে দেবো, দেখেন আমার এতটুকু ডিসিলেক্ট হয়ে গেছে, মানে এতটুকু অংশ শুধুমাত্র। আমার যদি মনে হয় না এতটুকু থেকে এই যে একটু বাড়তি হয়ে গেছে, আমার এতটুকু জায়গা ডিসিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেকশনের যে বিষয়টা, আপনি চাইলে আবার অ্যাড করে আপনি বাকিটা আবার নিয়ে নিতে পারেন। এই যে এখান থেকে আমি এই এতটুকু আবার সিলেকশন করে নিলাম, দেখেন আমার অ্যাড হয়ে গেছে কিন্তু। দেন আরেকটা অপশন আছে যেটা কিনা হচ্ছে, যেটা করে একেবারে পাথ ফাইন্ডার যে ইন্টারসেক্ট নামে একটা অপশন ছিল সেটা করে। দেখেন আমি যদি এটার সাথে এতটুকু রাখি, বাকি যত ছিল সবগুলো চলে গেছে, যেটা শুধু কমন ছিল সেটা রেখে দিছে। কথা কি বুঝতে পারছেন? যতটুকু জায়গায় কমন পাইছে, কমন এখান থেকে কতটুকু পাইছে, আমি তো মাউসটা ছেড়ে দিলে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে কমন কতটুকু বলেন তো? এই যে এতটুকু পাইছে না, এই যে ভিতরে এতটুকু পাইছে, তাই না? এতটুকু রেখে দিবে, বাকিটুকু আমার ডিলিট করে দিবে, মানে এটা হচ্ছে কমনটুকু রেখে দিবে, বাকিটা মানে ডিসিলেক্ট করে দিবে আর কি। তো এই চারটা সিলেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? ভাইয়া, এগুলো আরেকবার দেখা দিলে ভালো হতো। আরেকবার দেখাই দিলে না, ভিডিওটা আরেকবার দেখলে ভালো হবে, কোনটা বলেন? আচ্ছা ভাইয়া, ভাই, আমি কাজ ভিডিও দেখি। করতে গেলে তখন বুঝতে পারবো, আচ্ছা, এখন তো বলতে পারবো না। ওকে। তো আজকে হচ্ছে একটা প্যাটার্ন নেবেন, প্যাটার্নে হচ্ছে কিছু কপি করবেন, ছবি কপি হতে পারে, যে কোনো জিনিস। অনেক সময় দেখা যায় আমি এখানে সিলেক্ট করে আমি সিলেক্ট করতে পারতেছি না, অনেকে বললেন যে ভাইয়া নো পিক্সেল সিলেক্টেড, হ্যাঁ, আপনি এখান থেকে বারবার সিলেক্ট করতেছি, হচ্ছে না। তো এটার কারণ হতে পারে আপনি নতুন করে যদি একটা নতুন করে এই যে এখান থেকে উল্টা পাল্টা ক্লিক করে থাকেন, তখন এটা হবে আর কি। তো কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি মনে করেন যে না আমার এই ইমেজটা হচ্ছে এখানে এইভাবে ইউজ করবো না, আমি চাচ্ছি কি এটাও ডিলিট করে দিই। আমি এখান থেকে মনে করেন যে একটা বিজনেসম্যান নিলাম, হ্যাঁ, এখানে সার্চ করলাম, যাই হোক আমি এখান থেকে একটা ইমেজ এটাই নিলাম। অনেক সময় দেখা যায় না এই ফটোটা ভালো লাগছে, এটা নিলাম, হ্যাঁ। সো এই ফটোটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, আমি আচ্ছা এটাকে ট্রান্সফর্ম করে দিলাম, দেন এন্টার। দেন আমি চাচ্ছি শুধুমাত্র এতটুকু ইমেজ রাখার জন্য, শুধুমাত্র ফেসটা রাখবো বৃত্তর মধ্যে। আমি যা শিফট ক্লিক করে একটা বৃত্ত নিয়ে নিলাম, যেখানে হচ্ছে যে আমার এতটুকু অংশ থাকবে, এতটুকু অংশ। আচ্ছা, এখন হচ্ছে বিষয়, আমি এতটুকু রাখতে যখন চাচ্ছি, তখন কিন্তু দেখেন আমার এতটুকু অংশ কি বাহিরের অংশ, এতটুকু কিন্তু আসবে না, হোয়াইট কালার থাকবে এবং পিক্সেলটা 0 থাকবে, আর কোনো পিক্সেল এখানে থাকবে না। তাহলে আমার এখন ট্রান্সফর্মটা আমি একটা কি করলাম, একটা সিলেকশন আমি বৃত্তাকৃতির নিলাম সিলেকশনটা। এখন আমি চাচ্ছি কি এই সিলেকশনটাকে ছোট করার জন্য। কথা কি বুঝতে পারছেন? যতটুকু সিলেকশন করছি সিলেকশনটা ছোট হবে, শুধুমাত্র যে সিলেকশনটা সেটা কিন্তু ছোট হবে, বোঝার বিষয়। আমি রাইট বাটন ক্লিক করে যখন আমি ফ্রি ট্রান্সফর্মটা দিব, তখন দেখেন আমি যখন ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পর ওই যে আমরা যেটা এখানে অটোমেটিকলি পাইছি আর কি, লাস্টের আমরা একটু আগে বলছি, এই যে ট্রান্সফর্মটা যেটা পাইছি ছোট বড় করা যায়, তো সেটা কিভাবে আনতে হয়েছে? কন্ট্রোল টি দিয়ে আনতে হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। এখানে ট্রান্সফর্মের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল টি। এখন এই কন্ট্রোল টিটা যদি আমি একটু বড় ছোট করি, কি হচ্ছে বলেন তো?
আমার সিলেকশন সহ আমার ট্রান্সফর্ম সহ পিছনে যে পিকচারটা ছিল যে এটা লেয়ার সিলেক্ট করা আছে সেটা কিন্তু একবারে কাট করে একবারে ছোট করে দিয়েছে। আমার কথা ছিল কি আমি কি ছোট করব বলেন তো, শুধুমাত্র সিলেকশনটা যেটা কিনা সিলেকশনটা যেটা হচ্ছে আমার পিছনের পিকচারটা হচ্ছে কি করবে না, ছোট বড় করবে না, ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার জেড দিলাম, দেন আমি রাইট বাটন ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম নামে বা হ্যাঁ ট্রান্সফর্ম সিলেকশন যে একটা অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবো। আমি যেটাতে ক্লিক করে দিই দেখেন আমার শুধুমাত্র এখন এটাই মাত্র সিলেকশনটা ট্রান্সফর্ম হয়েছে আর কি। এখন আমি চাচ্ছি যে আমার এতটুকু অংশ থাকবে, বাকিটা আমি শিফট ক্লিক করে আমি এটাকে ছোট করে দেব। ঠিক আছে, ওকে, আমি এতটুকু অংশ রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো রাইট বাটন ক্লিক করে এখন এন্টার কি চাপ দেবো যাতে আমার ট্রান্সফর্ম চলে আসছে। আমি চাইলে এই যে এখানে টিকমার এটা আছে এখানে ক্লিক করতে পারি, অথবা এন্টার দিলেও হয়ে যাবে। এখন আমি এতটুকু জায়গায় কপি করতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক করে কপি করি, আমি এটাকে অফ করে দিই। দেখেন অনেক সময় আমরা দেখতে পাই না যে এরকম হচ্ছে কি আমরা কপি করে ফেলছি। দেখেন অনেক সময় একটা বিজনেস কার্ডের মধ্যে বা বিভিন্ন ধরনের প্রোফাইল পিকচারের মধ্যে এরকম দেখি না, মানে আপনি খুব সহজে কিন্তু একটা ক্রিয়েট করতে ফেলতে পারলেন সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, আপনি চাইলে রেক্ট্যাঙ্গুলারও নিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আর এই দুটার বেশি একটা প্রয়োজন নয়, আপাতত দুটো থাকুক। ঠিক আছে, এখন কি এরকম ফেস দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন কি করতে পারবেন মনে হয়? আমরা ইলাস্ট্রে কিন্তু এটা ইজি ছিল, ফটোশপে ইজি আছে। আপনি ইজিগুলো একটু পরে দেখাবো, মাস্কিং টাস্কিং এগুলো পরে আসবে। আগে বেসিক টুলস যে কনসেপ্টটা সেটা বোঝার চেষ্টা করেন। ওকে, সো দেখেন এখন কিন্তু আমার এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে অটো ট্রান্সফর্মটা চলে আসছে, আমি এটাকে অফ করে দিই, এটা প্রয়োজন নাই। তো এখন থেকে আপনি যদি কোনো বৃত্তাকার কোনো একটা শেপ নিতে চান চাইলে আপনি খুব সহজে নিতে পারেন। এখন চাইলে কিন্তু আপনি বাকিগুলো রিকভার করতে পারবেন না, একমাত্র আনডু ছাড়া। বুঝতে পারছেন? আর মাস্কিং করলে কি থাকে, একটা মাস্কের মধ্যে আবদ্ধ থাকে যেটা আমি পরবর্তীতে কি করতে পারি, রিকভার করতে পারি আর কি। আর কোনো প্রশ্ন এতটুকুর মধ্যে থাকলে বলতে পারেন। আচ্ছা, ওকে, কি বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? ভাইয়া ঠিকই আছে। আচ্ছা, ওকে, তারপর চলে আসি হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একটা লেয়ার প্লেটে আসে, আমরা এতক্ষণ দুইটা টুলস নিয়ে এতক্ষণ আলোচনা করছি, এখন আমরা একটু লেয়ার প্লেটে চলে আসি যে লেয়ার প্লেটে আর কি কি বিষয় থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এখন চাইলে কিন্তু এই যে দেখেন ইলাস্ট্রেটর যে একটা সুবিধা ছিল, এখানে ছিল কি একটা একটা কি ছিল ফিল কালার, আর একটা ছিল কি স্ট্রোক কালার, মনে আছে? ওকে, তার মানে একটা জিনিস খেয়াল করেন, ওখানে ছিল কি স্ট্রোক কালার একটা, একটা হচ্ছে গেল ফিল কালার। তার মানে দেখেন আমি যখন এটার মধ্যে মাউসটা একটু রেখে দিই তাহলে কি আসে দেখেন তো, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, মানে এই দুইটা কালার কখন ইউজ করা হয় বা দুইটা কালার কেন ইউজ করা হয় সেটার অনেক বিষয় থাকে। যখন আমরা রিফাইন মাস্ক করব, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এইগুলো কাজ দুইটা কালারের বেশি প্রয়োজন হয়, দুইটা কালার। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে স্ট্রোক কালারটা এখানে রাখা হয়েছে না, কারণ আমরা ফটোশপে তো আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং করব, বিভিন্ন ধরনের ব্রাশের কাজ করে কিন্তু এই দুইটা কালার কম্বিনেশন মেলায় আর কি। তো সেই জন্য এই দুইটা কালার আমার ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু প্রয়োজন পড়ে, সেজন্য আমাদের স্ট্রোক কালারটা এখানে রাখা হয় নাই। ঠিক আছে, আর যেহেতু ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টিং বা ওই লেভেলের ডিজাইন করা হয় ভেক্টরাইজ, তখন তারা সেজন্য ওখানে স্ট্রোকটা রাখার চেষ্টা করছে সম্ভবত। তো যাই হোক, ফটোশপের জন্য এটাই সুবিধা এবং এটাই উত্তম আর কি। তো এখন আমি চাচ্ছি এই ফটোর চারদিকে হচ্ছে একটা কালো কালার একটা বর্ডার কালার আসবে, অথবা যে আমার এই যে ব্লেজারের যে নেভি ব্লু কালারের একটা ব্লেজার আছে বা কোট বলতে পারেন, এই কোটের হচ্ছে আমার এই যে চারপাশে হচ্ছে একটা বর্ডার আসবে, মানে স্ট্রোক কালার আসবে। সেই স্ট্রোক কালারটা আমি কিভাবে দিতে পারি? তো সেটা আমাকে দিতে হলে আমাকে চলে যেতে হবে হচ্ছে কি ব্লেন্ডিং অপশনে। আমি যদি ব্লেন্ডিং অপশন কোথা থেকে নিয়ে আসতে পারি, এই যে একটা লেয়ার 2, এটা হচ্ছে থাম্বনেইল, আমরা আগেও বলছি এটা হচ্ছে থাম্বনেইল। এবং এই যে লেয়ার 2 এর উপর নামের উপর যখন দুটো ক্লিক করি, মানে আমি রিনেম করতে পারবো, এই নামটাকে আমি রিনেম করতে পারি। মনে করেন যে এখানে প্রোফাইল ফটো দিলাম, এন্টার চেপে দিলাম, তার মানে এই লেয়ারটা আমরা লিখে দিলাম হচ্ছে প্রোফাইল ফটো। এবং এই যে এর উপরে আমরা দেখতে পাই অপাসিটি নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো অপাসিটি আমরা কে বলতে পারবেন? ট্রান্সপারেন্ট করে দেয়। ট্রান্সপারেন্ট করে দেয়। আর কে বলতে পারবেন? ঘনত্বটা কমায় দেয়। হ্যাঁ, পিক্সেলের যে ঘনত্ব বা কালার যে ঘনত্ব সেটা কমায় দেয় আর কি বেসিক্যালি। তো এটা কি স্ট্রোকের ক্ষেত্রেও যে কাজ করবে, এটা ফিলের ক্ষেত্রেও কিন্তু সেম কাজই করবে। যেমন আমরা ইলাস্ট্রেটর কাজ করছি না, এটা মনে করেন স্ট্রোক কালার আছে, আমি জাস্ট বারবার একটু ইলাস্ট্রেটর নিয়ে আসি যাতে সুবিধা হয় আপনাদের।
দেখেন যখন আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিই তখন কি হয়, আমার স্ট্রোকের ঘনত্বটা কমাইতেছে না, একেবারে সেম না, স্ট্রোকেটাও যেমন কমাইতেছে ফিল কালারটাও কিন্তু কমাইতেছে। কিন্তু ফটোশপের ক্ষেত্রে যেটা হয়, ফটোশপের ক্ষেত্রে সেম হবে, কোনো ধরনের পার্থক্য নাই। আচ্ছা, স্পষ্টতা অস্পষ্টতা, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি এখান থেকে অপাসিটি কমাই দিই তাহলে কি হবে, পিকচারের যে অপাসিটি সেটা কমে যাবে, সেটা স্বাভাবিক। এবং এর নিচে আছে ফিল কালার। এখানে ফিল কালার বলতে কি বুঝি একটু বলেন তো, এখানে ফিল বলতে কোনটা বোঝায়, বলতে পারবেন কেউ? আচ্ছা আমি একটু, ছবিটাকে বোঝায়। হ্যাঁ এখানে ছবিটাকে আপাতত ফিল কালার বলতেছে, ঠিক আছে, যদি স্ট্রোক কালার না থাকে। যদি আমি এখানে স্ট্রোক কালার দিই তাহলে পার্থক্যটা এখন বুঝে যাবেন যে আসলে ফিল কালারও যে কাজ করতেছে, আমার তো অপাসিটিও সেম কাজ করতেছে। প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, যখন আমি এর মধ্যে স্ট্রোক কালার দিব তখনই পার্থক্যটা খুঁজে পাবেন। আমি যখন প্রোফাইল ফটোতে এই যে এখানে খালি অংশে আমি ডাবল ক্লিক করব, কোনো নামের উপরে না, এই যে এই খালি অংশে ক্লিক করব, তখন কিন্তু একটা এরকম একটা অপশন চলে আসবে যেটা নাম হচ্ছে লেয়ার স্টাইল। আর একটা যে ডায়লগ বক্সটা ওপেন হয়েছে এখানে কিন্তু অনেক হিউজ অপশন আছে, আপনারা অনেক চেক করলে বুঝতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট দেওয়া যেতে পারে, ড্রপ শেডও দেওয়া যায়, অনেক ধরনের কাজও করা যায় টি শার্টের জন্য। অনেক সময় টি শার্টের জন্য এটা ইউজ করা হয় মকআপের ক্ষেত্রে। তো যাই হোক, আমি এখান থেকে চলে যাই যে স্ট্রোক নামে একটা কালার আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। দেখেন আমরা কিন্তু একটা স্ট্রোক কিন্তু চলে আসছে বাউন্ডারি। তো আমি যদি এখান থেকে স্ট্রোক কালারের সাইজটা একটু বাড়াই দিই, অনেকে যে প্রবলেমটা করি, আমি স্ট্রোক কালারটা অফ করে দিই, আমাদের বাই ডিফল্ট কিন্তু এখানে থাকে। আমাদের যে অনেকে বারবার একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি স্ট্রোক কালার দিলাম আমার এখানে বাড়াইতে দিতেছে না, কেন বাড়াইতে দেয় না? আপনি শুধুমাত্র স্ট্রোকের যে ঘরটা আছে এখানে ক্লিক করছেন, সেজন্য আপনাকে এখানে বাড়াইতে দেয় না। ঠিক আছে, দেখেন আপনার সিলেকশনটা কিন্তু এখানে ব্ল্যান্ডিং অপশন ডিফল্ট যেটা আছে সেটাতে কিন্তু সিলেক্ট করে আছে, আপনি কিন্তু স্ট্রোকে এখনো সিলেক্ট করেন নাই। স্ট্রোকের নামের উপরে যখন ক্লিক করবেন তখন আপনি কিন্তু মেনলি সিলেক্ট হয়েছে, আপনি এখান থেকে স্ট্রোকটা সাইজটা বাড়াইতে পারবেন। ঠিক আছে, আমি এক এক করে চাইলে বাড়াইতে পারবো। এখন আমি যাচ্ছি, বলছিলাম যে কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, মানে স্ট্রোক কালার আপনি যতটুকু পিক্সেল দিতে চাচ্ছেন সেই পিক্সেলগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, কত পিক্সেল হবে। ঠিক আছে, একটা বিষয়। দেন এখান থেকে চলে যায় কালার, আমি কোন কালার দিব সে কালারের উপরে একটা ক্লিক করি। এই যে একটা অপশন আসছে এটা কিন্তু কালার পিকার বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কালার পিকার বলতে পারেন। আপনি জাস্ট কার্সরটা মাউসটাকে এখানে নিয়ে আসেন, মানে কার্সরটাকে এখানে নিয়ে আসেন, আপনি জাস্ট ব্লেজারের উপরে ক্লিক করেন, আপনি যে ব্লেজারের যে কালারটা সেটা কিন্তু চলে আসছে। আপনি চান শিফট ক্লিক করে নিচের দিকে ক্লিক করলাম, ঠিক আছে, তার মানে আপনার কালারটা একটু ডিপ কালার করে দিলাম, ওই কালারের মধ্যেই থাকলো, কম্বিনেশনটা দেখতে সুন্দর লাগলো। তার মানে আমরা লেয়ার স্টাইল থেকে কিভাবে একটা ছবির স্ট্রোক কালার দিতে পারি সেটা শিখে ফেলছি। ঠিক আছে, দেখেন সেই ইফেক্টগুলো আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবেন, এখানে কিন্তু মানে ইফেক্টের মধ্যে থেকে যাবে আর কি। আমি এটাকে হাইড করে দিই এইটাতে ক্লিক করে। যাই হোক, এখন আমরা যদি অপাসিটি কমাই দিই তাহলে কি হচ্ছে দেখেন তো, আমার ফিল কালারও যাচ্ছে, মানে ফিলের যে ছবিটাও যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক কালারও কিন্তু আমার কালারটা ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এটাকে হাই করে দিই 100% করে দিই এবং এটার ফিল কালারটা যদি এখন 0 করে দিই, দেখেন তো আমার কি হয়, স্ট্রোক কালারটা রয়ে গেছে না, মানে স্ট্রোক কালার এখন আর 0 হবে না, এখন আমার শুধুমাত্র ভিতরে যে পিকচারটা ছিল সেটা হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন যে আসলে ফিল কালারের কাজকে, অপাসিটির কাজকে স্ট্রোক কিভাবে তৈরি করা যায়? কারো কোনো প্রশ্ন আছে? এবার বুঝতে পারছি। না বুঝে থাকলে আবার বলেন, আমি রিপিট আবার করবো, কোনো সমস্যা নেই। বুঝে গেছে। আচ্ছা, আমি একটু আবার একটু সহজে রিপিট করে দিই। ফিল কালার হচ্ছে এখানে যে ফিল কালার এখানে বলে নাই, এখানে ফিল বলতে যেটা বোঝানো হয়েছে স্ট্রোক ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফিল, সহজ ভাষায় বলতে গেলে ফটোশপের ক্ষেত্রে। কোনগুলো? স্ট্রোক ছাড়া বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফিল। তো আমি যদি এই অবজেক্টটাকে শেয়ার করার পর, মানে সিলেক্ট করার পর আমি যখন ফিলটা 0 করে দিব তখন আমার ফিল স্ট্রোক দুটোটাই চলে যাবে, মানে যখন অপাসিটি কমাবো আর ফিল যখন কমাবো শুধুমাত্র ফিলটাই চলে যাবে, মানে স্ট্রোক কালারটা বাদে বাকি সব 0 হয়ে যাবে। আর যখন অপাসিটি কমাবো তখন ফিলেরও যাবে, অপাসিটিরও কমবে। ঠিক আছে, এটাই এতটুকুই পার্থক্য, মেনলি আর কিছু না। ওকে, 61 ফাহাদ, আপনি কি বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা কি সামনে যাইতে পারি না আরো কিছু নতুন কিছু দেখাবো, বলেন? আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে লেয়ার, আমরা আগেও বলছি এটা হচ্ছে লেয়ার প্লেট। এই যে এখানে একটা অপশন আছে, আমরা এখানে না যাই, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা প্রয়োজন নেই আপাতত, এটা থাকুক।
আচ্ছা, আমরা কিন্তু লক আনলক কিভাবে করে সেটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে একটু দেখে আসছি সম্ভবত, না দেখলেও কোনো সমস্যা নাই। আমরা যদি এই ফটোটাকে লক করতে চাই, মানে এই ফটোটাকে লক করে দিতে চাই, তাহলে জাস্ট এই যে এখানে একটা লক নামে একটা অপশন আছে তালার মতো, জাস্ট লক করে দেন। দেখেন আমার এই অবজেক্টটা কিন্তু লক হয়ে গেছে। এখন আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? এটাতে মুভও করাইতে পারবেন না, ঠিক আছে? মুভ হবে না, লক হয়ে গেছে। আমরা ইলাস্ট্রেটর কিভাবে করছিলাম, কন্ট্রোল 2 দিছিলাম সম্ভবত, তাই না? কন্ট্রোল 2 দিয়ে কিন্তু আমরা লক করছি, আমরা কিন্তু লেয়ার দেখিও নাই, না দেখে কিন্তু লক করছি। কিন্তু এখানে আপনাকে লক করতে হলে দেখে বা ইউজ করতে হবে আর কি, কারণ লেয়ার প্লেটের আমাদের কাজটা এখানে বেশি। আদারওয়াইজ একটা ভুল হয়ে গেছে তো লেয়ারটা আবার নতুন করে তৈরি করতে হবে, ঠিক আছে? আবার আনলক করতে চাইলে আমি এখান থেকে ক্লিক করে আনলক করে দিব, এটা হচ্ছে মেন বিষয়। আর এই যে নিচে কয়েকটা অপশন আছে, আমি যদি এগুলো নিয়ে পরে আলোচনা করি আজকে না, আমরা এদিকে চলে আসি, ঠিক আছে? সিলেকশন তো আমরা দুই ধরনের সিলেকশন আমরা শিখলাম। মার্কি টুল দিয়ে সিলেকশন কিভাবে করা যেতে পারে, ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে কিভাবে সিলেকশন করা যেতে পারে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাসো টুল, তারপর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, তারপর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল আর কি। তো আমি এখান থেকে এটা বোঝানোর জন্য একটা পিকচার নিয়ে আসবো, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি পিকচার নিয়ে আসছি, এটা একটু ক্লিয়ার আছে সেজন্য এটা দেখাচ্ছে আর কি। ওকে, আমার এগুলো হচ্ছে ডিলিট করে দিলাম, অ্যান্ড কন্ট্রোল-V দিয়ে আমি এখানে ইমেজটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল-T দিয়ে আমি ট্রান্সফর্ম করে এটাকে বড় করে দিলাম, ঠিক আছে? দেন এন্টার কি চেপে দিলাম, ঠিক আছে? সো এখন হচ্ছে যে আমি চাচ্ছি এই যে ল্যাসো টুল দিয়ে আসলে কি কাজ করা হয়। আমি যে ল্যাসো টুল দিয়ে এটাকে ধরি এবং এখানে একটা ক্লিক করি, একটা মিনিট, এই যে এখান থেকে ধরে আমি এভাবে যতটুকু সিলেকশন করা লাগে ততটুকু এভাবে ধরে আপনি হাতটা যতটুকু ঘোরাবেন সেটা হচ্ছে এতটুকু একটা সিলেকশন হয়ে যাবে। তো আপনার যদি কোনো একটা অবজেক্ট মনে হয় যে আপনার এতটুকু জায়গা সিলেকশন আপনি হাতে করতে পারবেন, যেমন হচ্ছে আমি এতটুকু জায়গা সিলেকশন করতেছি, জাস্ট ফেসটা আর কি, যদিও পারফেক্টলি হবে না সেটাই স্বাভাবিক। মানে যদি মনে করেন যে এভাবে করা পসিবল, হ্যাঁ, মনে করেন যে কেউ, কারণ অনেক সময় রিফাইন মাস্কিং করতে কিন্তু এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? দেখেন আমার এতটুকু জায়গা হচ্ছে আমার কি সিলেকশন হয়ে গেল। আমি এটাকে কপি করে দিলাম, দেন দেখেন আমার এতটুকু জায়গা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কি, এটার কাজটা কি, ল্যাসো টুল হচ্ছে যে আপনি যে কাজটা করে সেটা হচ্ছে আপনি হাত দিয়ে যতটুকু ঘুরাইয়া করবেন ততটুকু, মানে যতটুকু সিলেকশন করবেন ততটুকু সিলেক্ট হবে আর কি, মানে সিলেকশন হবে। সেম কাজটা কিন্তু এখানেও, এই দেখেন এই যে এখানে একটা অপশন আছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, এখানে আরও কিছু অ্যাড হয়েছে। আপনি চাইলে মাইনাস করতে পারেন, এতটুকু জায়গা মাইনাস, এতটুকু জায়গা মাইনাস, আপনার এটাতে বলছে কমন জায়গাটা থাকবে। সেম কাজ, দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই কাজ করবে এগুলো। তো এটার কাজ কি বুঝতে পারছেন ল্যাসো টুল দিয়ে কিভাবে আসলে সিলেকশন করা হয়? আর আমরা জানি সিলেকশন দিয়ে কি কি করা যায় সেটা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি, কারণ সিলেকশন করে আমরা কপি, হ্যাঁ, কাট, কপি, পেস্ট, তারপর হচ্ছে মুভ, তারপর হচ্ছে আর কি এগুলো করতে পারি আর কি মেনলি সিলেকশন করার পর। আবার রিফাইন মাস্ক এগুলো পরে আসবে। আপাতত যেহেতু তিনটা শিখছি তিনটা আমরা বলতে পারি, তার মানে এই পর্যন্ত যতগুলো সিলেকশন হবে সবগুলো একই কাজ, মানে মেনলি এগুলো থেকে শুরু করে কপি পেস্ট শুরু করে এগুলোই আর কি। তো আমি কন্ট্রোল-অল্টার-Z দিয়ে আমি পিছনে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এতটুকু জায়গায় কন্ট্রোল-D দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, আমি আগের লেয়ারে চলে আসছি। এখন এই যে এখানে রাইট বাটন ক্লিক করে যদি পলিজোনাল যে ল্যাসো টুলটা আছে সেটার কাজটা আসলে কি, সেটা হচ্ছে আমি যে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, হ্যাঁ, মানে একটা একটা করে ক্লিক করে নিয়ে আসতে হবে, যদিও এটা এটা রাউন্ড হবে না, ঠিক আছে? যেমন আমরা একটু আগে যে প্যাটার্নগুলো নিয়ে আসছিলাম সেই প্যাটার্নগুলো কিন্তু এটা দিয়ে আমরা করতে পারতাম, বুঝতে পারছেন? ওই যে প্যাটার্নগুলো নিয়ে আসছিলাম প্যাটার্নগুলো কপি করতে পারতাম খুব সহজে। অথবা কন্ট্রোল-D দিয়ে আপনি চাচ্ছেন এই যে এতটুকু জায়গা আপনি কপি করতে চাচ্ছেন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এতটুকু জায়গা আমরা সিলেকশন করে নিলাম আর কি, ঠিক আছে? অথবা কন্ট্রোল-D দিয়ে মনে করেন যে না আপনার এতটুকু জায়গা হচ্ছে, এই যে এতটুকু জায়গা কপি করলেন, এতটুকু জায়গা কপি করলাম, দেন এটা, এটা, দেন এটাকে আমি যদি কপি করতে চাই কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, দেন এই কপিটা যদি আমি এই যে এখানে এসে লাগাই দিই, কন্ট্রোল-T দিয়ে যদি এটাকে আমরা মিশিয়ে দিতে পারি বোঝাই যাবে না, ঠিক আছে? কারণ যেহেতু একই কালারের মধ্যে পড়ছে সেজন্য আর কি। দেখেন বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটা কপি করে কিন্তু লাগানো হয়েছে। তো যাই হোক,
এটা দিয়ে হচ্ছে বিভিন্ন শেপ আপনি কপি করতে পারবেন। কপি করার জন্য যে কাজগুলো হয় সেটাই আমরা এটা দিয়ে করতে পারবো আর কি। মানে একটা মানে এখানে একটা ক্লিক, এখানে একটা, যতগুলো ক্লিকের প্রয়োজন পড়ে ততগুলো ক্লিক করে আপনি নিতে পারবেন। কোনো একটা শেপ যদি হয় এরকম রিলেটেড, যেটা হচ্ছে এভাবে এভাবে কপি করে আসছে, তাহলে আপনি এভাবে করতে পারেন, অনেকটা পেন টুলের মতো আর কি। তারপর সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সিলেকশন। এই যে এখান থেকে এত দেখালাম, এটাও সিলেকশনে কাজ করে, এটাও সিলেকশনে কাজ করে, মেইন যেটা আর কি এটাও কিন্তু সিলেকশনে কাজ করে। যাই হোক, আমরা এখন চলে আসছি ম্যাগনেটিক। ম্যাগনেটিক আমরা বলতে কি বুঝি বলেন তো? ম্যাগনেট আর কি, কথা কি বুঝতেছেন, শুনতেছেন আপনারা সবাই? ম্যাগ চুম্বক। চুম্বকের মতো কাজ করে, হ্যাঁ, এটাই, আর কিছু না। চুম্বক, ম্যাগনেট মানে চুম্বক আর কি। তো এটা চুম্বকের মতোই কাজ করে। আমি এখানে একটা ক্লিক করি, এখন আপনার মাউসটা নিয়ে আসেন জাস্ট, সে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু একটা একটা করে নিতেছে, আপনি কি খেয়াল করতেছেন? আপনার যখন প্রয়োজন হবে আপনি এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করছি, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিছে বা সিলেকশনের জন্য। আপনি যখন এটা ঘোরাবেন বা এই যে এখানে রাখলাম একটা, এখানে অটোমেটিক আমি কোনো ক্লিক করতেছি না, এখন আমি জাস্ট এই যে আউটসাইডে টেনে নিয়ে আসতেছি আর কি। মাঝে মধ্যে দুই একটা ক্লিক করতেছি, যেটা হচ্ছে বুঝতেছে না আর কি। তখন আমি জাস্ট কিবোর্ডে স্পেস কি দিয়ে হচ্ছে আমি এখান থেকে মুভ করাচ্ছি। ওকে, সো আমি এখানে চলে আসি। দেখেন জাস্ট আমি কম জাস্ট মনে হয়। হ্যাঁ, আমি জাস্ট শুধুমাত্র ঘোরাচ্ছি, আর কিছু না। এটা যতটুকু পাচ্ছে কম। ততটুকু নিয়ে নিচ্ছে আর কি। কেউ কিছু বলতেছেন? পার্থক্য তো খুব কম। হ্যাঁ, পার্থক্য কি এগুলার? এগুলোর পার্থক্য হচ্ছে এটা হচ্ছে অটোমেটিকলি ম্যাগনেটিক ভাবে নিয়ে নেয়। এর আগেটা হচ্ছে আপনাকে ক্লিক করে নিতে হইতো। হ্যাঁ, এর আগেগুলো ছিল আপনাকে একটা রেক্টেঙ্গুলার ভাবে নিতে পারতেন, তারপর হচ্ছে বাকিগুলো ছিল যে বৃত্ত টাইপের নিতে পারতেন। এটাই হচ্ছে মেনলি, কিন্তু আপনাকে মেনলি যে কাজটা সেটা সিলেকশন করার জন্য। এখানে আমার এতটুকু জায়গায় সিলেকশন করে ফেলছি এতক্ষণ পরিশ্রম করে। এখন জাস্ট আমি এটাতে ক্লিক করি, আমার এই জায়গায় সিলেকশন ছিল। যাই হোক, রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করে ফেলে দেখেন আমার এতটুকু জায়গা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এটা আমার দরকার নাই। আমি আমি এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। দেখেন আপনি এতটুকু খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছেন। ঠিক আছে, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই, এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো এটা দিয়েও কিন্তু আপনি খুব সহজে কাজ করতে পারেন যদি ছবিটা ক্লিয়ার হয়। ঠিক আছে, যদি এটা প্রফেশনাল ওয়ে না, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, বাট আপনি এটাতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন যে কাজটা, যখন যে টুলসের প্রয়োজন আছে তখন সেই টুলস ইউজ করবেন আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো ধরনের কনফিউশন থাকলে বলতে পারেন আপনারা। ভাইয়া, জি বলেন। মাঝে মাঝে যখন স্টুডিওতে যেতাম, এই যে এইভাবে সিলেক্ট করার পরে দেখতাম যে কেমন যেন একটা যদি আঁকাবাঁকা হইতো, সেটা চারদিকে শেপ, অটো শেপ হয়ে যেত। সেটা কি এইখানে থেকেই করা হয়? অটো শেপ বলতে, আচ্ছা ওটা সিলেকশন, ওই যে কুইক সিলেকশন টুল দিয়ে করে ফেলে, অটো শেপ করে না ওরা, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে করে ফেলে আর কি। আপনার ম্যাজিক ওরা বেশি দেখবেন যে ম্যাজিক ওয়ান যে টুলসটা সেটা ইউজ করে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো অনেকে ভাবতে পারেন যে ওই যে বলছেন যে একজনকে যিনি বলছেন যে টুলসগুলো প্রায় সিমিলার। আমি আগেও বলছি এই তিনটা টুলসের কাজই পুরো সিমিলার, সিলেকশন করা, কিন্তু বিভিন্ন ওয়েতে সিলেকশন করা, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেনলি বিষয়, শুধুমাত্র পার্থক্যটা বিভিন্ন ওয়েতে সিলেকশন করে মেন কাজ সিলেকশন করা, আর কিছু না। দেখেন আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চালু করে দিই, দেখেন আমার এটা কিন্তু এখন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি আনগ্রুপ করে দিই। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ আছে আর কি বর্তমানে, যদিও প্রফেশনাল ওয়ে না, কারণ এখানে একটু কাটা আছে, এদিকটা কাটা বেশি পড়ে গেছে, বাট করা যাবে। আপনি সিলেকশন করে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি আগের জায়গায় চলে আসি। আমার এটা এতটুকু দেওয়ার ছিল, আমি এটাকে ডিলিট করে দিই, দেন আমি এখানে আবার চলে আসি। এই তিনটা টুলস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কাছে কি বেশি কঠিন মনে হইতেছে কিনা একটু বললেন আমাকে, না হয় কিন্তু পরবর্তীতে বলতে পারবেন না যে ভাই বেশি হয়ে গেছে বা কঠিন লাগতেছে, পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না।
ভাই আসলে যখন প্র্যাকটিস করব তখন আর কি কোশ্চেন গুলা বের হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা এখন নাই। তো তা তো হুম, অবশ্যই। কই আমরা তাও তো প্রশ্ন পাই না, গত ক্লাসের প্রশ্ন তো আজকে কারোর কাছ থেকে পাইলাম না ইউটিউবের বিষয় নিয়ে, যে একটা চ্যানেল আর্ট ডিজাইন দেখানো হয়েছিল। আমার প্রশ্ন ছিল একটু আগে কারেন্ট গেছিল গা, বিদ্যুৎ চলে গেছিল, আবার এখন আসছে, এখন আর কি আবার জয়েন হইলাম ক্লাসে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেন হচ্ছে আমরা তারপর শেষে কি আমরা করব? এটা আবার আবার এটা একটু রিপিট করে দিই, মানে রিপিট বলতে এই দুটাকে আচ্ছা আমরা ভাইয়া, শেষ করে এই দিই। ধরনের কাজে মনে হয় একটু সময় বেশি প্রয়োজন হয়। একটু সময় লাগবে। ফটোশপ হচ্ছে যে ইলাস্ট্রেটরের তুলনায় একটু কঠিন, একটু মজারও বেশি আবার। বুঝতে পারছেন, একটু কঠিন হলেও না মজার আমি আছে। ওইটা বলি নাই, যে আমি বলছি যে এইরকম ভাবে দেখে দেখে যে ব্যাকগ্রাউন্ডটা এডিট করা, হুম। এটা বোধহয় একটু সময় বেশি লাগে। এর হ্যাঁ জন্য এটা কি মানে বায়াররাও টাকা বেশি পে করে? আচ্ছা, এটা হচ্ছে যে কে কিভাবে ব্যাকগ্রাউন্ড কোন ধরনের কোয়ালিটি পিকচার দিতেছে সেগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন আমি আপনাকে বলি, সে এমন ধরনের কিছু প্রোডাক্ট দিল, সেগুলো মনে করি ই কমার্স প্রোডাক্ট। আমি একটু এক্সপ্লেন করে দিই। আমি ই কমার্স নিলাম, প্রোডাক্ট নিলাম, দেখবেন বায়ার সবসময় কিন্তু আপনাকে এই পিকচারটা দিবে না। এই যে ছবিটা তুলছে, সে কি এইভাবে ছবিটা তুলছিল আসলে, বলেন তো? এই পিকচার কিন্তু আপনি দিবে না। দিবে হয়তো পিছনে তার একটা কালারাইজড পিকচার ছিল, অথবা আমি যদি একটু দেখাই ক্লিপিং পাথ, যেটাকে বলা হয় ক্লিপিং পাথ। হ্যাঁ, ক্লিপিং পাথ ইমেজ দেখেন। আপনাকে বায়ার কিন্তু এই ইমেজটাকে আপনাকে দিবেন না, বায়ার দিবে আপনাকে এরকম একটা ইমেজ। সেই ইমেজটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হোয়াইট কালার কনভার্ট করে দিতে হবে। কারণ আমরা ম্যাক্সিমাম যে ওয়েবসাইটে দেখি, সেগুলো কিন্তু একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? আপনাকে বায়ার দিবে এরকম পিকচার, আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে এরকম। আর এগুলোর মূল্য হচ্ছে এখন কত করে নেয় আপনার, তো আগে ছিল আপনার 23 সেন্ট, এখন হয়তো 17 থেকে 20-25 সেন্ট নেবে আর কি, একটাই পিকচার করার জন্য আর কি। সে আপনাকে একটা পিকচার দিবে না, কথা কি বুঝতে পারছেন? সে আপনাকে একটা পিকচার দিবে না, কারণ ই কমার্স সাইট কখনো একটা পিকচার দেয় না। তারা হয়তো 50টা 20টা বিভিন্ন ধরনের রেট থাকে আপনার। আপনি ওখানে আপনার গিগ যারা ফাইবার কাজ করবেন, তারা কিন্তু বলে দেয় যে আমার যদি একটা পিকচার দেন, তাহলে হচ্ছে আমাকে আহ, একটা পিকচার থাকে না, মিনিমাম 10টা ইমেজ আর কি, 10টা পিকচার দেন তাহলে আমি $5 নিব। যদি 50টা পিকচার দেন সেক্ষেত্রে আমি $20 নিব। আমাকে $100 দিলে আমি $30 আমি করে দেবো আর কি। মানে ততগুলো প্রাইসটা বাড়বে, তত মানে কোয়ান্টিটি কমে বাড়বে আর কি। ঠিক আছে, প্রাইসটা কমে যাবে, কোয়ান্টিটিটা বেড়ে যাবে আর কি। কারণ একটা যারা ই কমার্স বিজনেস করে, তারা কিন্তু আসলে এত টাকাতে করাইতে পারবে না, করে তাদের সুবিধা হবে না বেশি একটা, যদি ফরেন কান্ট্রি না ছাড়া হয় আর কি। বুঝতে পারছেন? তো সেই জন্য তারা প্রত্যেকটা ইমেজ অনেক বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ক্লিপিং পাথ source.com, এটা একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে ক্লিপিং পাথ নিয়ে কাজ করে ওরা। এবং ওরা দেখেন ওদের রেটিং চেক করলে দেখবেন আপনি এরকমই পাবেন, এই 15 থেকে 20-25 সেন্ট হবে সর্বোচ্চ, এর বেশি যাবে না আর কি। আর যদি কমপ্লেক্স হয় সেগুলো আলাদা বিষয়। এটা তো শুধুমাত্র ক্লিপিং পাথ। আর হচ্ছে মাল্টি ক্লিপিং পাথ, এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি পাথ। এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করতেছেন, এখানে কয়বার মাউস ক্লিক করছে, বুঝতে পারতেছেন? এই যে এখানে দেখেন মাউস, এগুলো ক্লিক করা, মাউস দিয়ে ক্লিক করছে কিন্তু এগুলো, দেন এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছে। তো এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাথ। এগুলো বেশিরভাগই হচ্ছে বিভিন্ন জুয়েলারি কোম্পানি থাকে, মানে জুয়েলারি, বিদেশি বিদেশি জুয়েলারি থাকে, সেগুলো রিমুভ করার জন্য কিন্তু আপনাকে পেন টুল দিয়ে খুব সুন্দর করে এগুলো আস্তে আস্তে করতে হয়। এবং বিভিন্ন বাংলাদেশের জায়গায় কিন্তু আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কিন্তু একটা চাকরি করতে পারেন, যদিও স্যালারি একটু কম হয়, কিন্তু যেগুলো কমপ্লেক্স, এগুলো মোটামুটি আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এত বেশি কমপ্লেক্স না এগুলো, এগুলো কিন্তু কাজ করা যায়। তো এগুলো কিন্তু বাংলাদেশের মোটামুটি বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সেগুলো শুধুমাত্র এগুলো করে, আর কিছুই করে না, গ্রাফিক্স আর কিছুই করে না, শুধুমাত্র এতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোশপের মাধ্যমে। এবং এগুলো করে অনেক গিগ তৈরি করে বিজনেস করে, অনেকে পার্সোনাল বিজনেস করে, কাজ নেয় বাইরে থেকে নিয়ে। এই যে এখানে এটাও সেম। এটা সিলেকশন করার জন্য আপনাকে পেন টুল সিলেক্ট করতে হবে না অবশ্যই। এই ধরনের প্রোডাক্ট হলে আপনি কুইক সিলেকশন ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে এই যে এই ফলটা নিলাম, এই ফলটা আমি একটু কপি করে নিয়ে আসি, যদি এটা ইয়াতে করা, আমরা এটা হচ্ছে এখন একটু কাজ করে দেখি। আমার এটা এখন প্রয়োজন নাই, আমি এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি, Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। এখন আপনি চাইলে যদি একেবারে নিখুঁত কাজ করতে চান,
আপনি চাইলে কিন্তু পেন টুল ইউজ করতে পারেন। আমরা এখন পেন টুলে যাবো না, আগামী ক্লাসে পেন টুলে যাবো। আমি সেজন্য কুইক সিলেকশন টুল দিয়ে আমি করতে পারি। আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি, দেখেন আমার অটোমেটিকলি কিন্তু এতটুকু জায়গা সিলেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে কুইক সিলেকশনের কাজ। এবং আমি এটাকে ছোট করে দিই। আমরা এই যে কার্সরটা আছে এটাকে আমরা সাইজটাকে ছোট করতে চাই, তাহলে কিভাবে ছোট করতে পারি? ইলাস্ট্রেটরের মতো মনে আছে ইলাস্ট্রেটর কিভাবে ছোট বড় করছে? হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের স্টার্টিং এ থার্ড ব্র্যাকেট, এন্ডিং এর থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? সো সেই ব্র্যাকেটগুলো দিলে একটা দিলে ছোট হবে, একটা দিলে বড় হবে। অথবা আপনি এখানে ক্লিক করো, আপনার এখান থেকে সাইজটা বড় ছোট করতে পারেন, অথবা রাইট বাটন, সরি এখান থেকে না, এখানে ক্লিক করো, আপনি সাইজটা বড় ছোট করতে পারেন। এখানে হার্ডনেসের একটা বিষয় থাকে, সেগুলো পরে আসবো। হ্যাঁ, স্পেসিং এর বড় বিষয় থাকে, সেগুলো পরে যাব। আপাতত জাস্ট দেখে নেন যে কিভাবে সাইজটা বড় ছোট করা যায়। দেন আমি এটাকে ছোট করে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। এই যেমন এতটুকু আমার প্রয়োজন, আমি জাস্ট এখান থেকে টেনে নিয়ে আসি। দেন এখান থেকে এটা টেনে নিয়ে আসি। আপনার যতটুকু ঝুম দেওয়ার প্রয়োজন আছে ততটুকু ঝুম দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটার জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না যে আমাকে জুম দিলে টাকা পে করতে হবে, ঠিক আছে? যতটুকু প্রয়োজন হবে ততটুকু জুম দিবেন। ওকে, দেখেন আমার এতটুকু অংশ সিলেকশন হয়ে গেছে। আমার মনে হচ্ছে দেখেন এতটুকু হচ্ছে যে আমার একটু বেশি চলে আসছে, আমার এতটুকু প্রয়োজন নেই। আপনি উপরে চলে যাবেন, মাইনাসে ক্লিক করে দিবেন, আপনি এটা মাইনাস হয়ে যাবে। দেখেন সে কিন্তু পিক্সেল ওয়াইজ কাজ করতেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেন আমি এটাকে কপি করে নিই, অথবা ব্যাকগ্রাউন্ডটা চাইলে এক ক্লিকে ডিলিট করে দিতে পারি। আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম আপাতত, এটা থাকুক, সমস্যা নেই। দেখেন এখন কিন্তু আমার এটা একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। কথা কি বুঝতে পারছেন? দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই। আমি যে কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট ছিল একটু হালকা কালার আছে, কিন্তু বাট কি ব্যাকগ্রাউন্ড কিন্তু মেইন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছিল সেজন্য একটা হোয়াইটের একটা ছাপ পড়ে আছে, মানে ছায়ার মতো আর কি। তো দেখেন খুব সহজে কিন্তু আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছেন, খুব সহজে কপি পেস্ট করে। তো এখন আপনি চাইলে কুইক সিলেকশন দিয়ে যে কোনো ইমেজ হতে পারে। আমি জাস্ট একটা টমেটো দেখাইলাম, সেটা হতে পারে আপনার ছবি, সেটা হতে পারে একটা ক্লায়েন্টের ছবি, অথবা প্রোডাক্ট হতে পারে, যে কোনো পিকচার হতে পারে, সেটা আমরা কুইক সিলেকশন দিয়ে আমরা খুব সহজে করতে পারি। আর ম্যাজিক টুলস তো মোটামুটি আমরা সবাই জানি। ম্যাজিক টুলস বলতে কি এই কালার যতটুকু পাবে ততটুকু সে ধরে নেবে, আর কিছু না। মনে করেন যে এমন একটা সিন নিয়ে আসছেন যেটা হচ্ছে একই কালার, এই যে হোয়াইট কালারে ক্লিক করে দেখেন শুধুমাত্র এতটুকু জায়গায় সে সিলেক্ট করছে। কন্ট্রোল, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এতটুকু জায়গার মধ্যে একই কালার যেগুলো পাইছে, মানে একই কালার যতটুকু পাইছে ততটুকু সে সিলেক্ট করে নিছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা কুইক সিলেকশনটা পরে আসবো। ম্যাজিকটা, কুইক সিলেকশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখান থেকে বেশি। এখন কি বুঝতে পারছেন কুইক সিলেকশনে কারো কোনো প্রশ্ন আছে যে কুইক সিলেকশনের কাজটা কি? আসলে একই কাজ, শুধুমাত্র কপি করা, সিলেকশন করার জন্য, আর কিছু না। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটা সিন নিয়ে আসি, যেটা হচ্ছে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি এই প্রোডাক্টটা নিয়ে আসি, দেখি ইমেজের কোয়ালিটিটা কেমন। যাই হোক, এটা নিয়ে আসি আপাতত, পরবর্তীতে দেখা যাক। কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবং আমি যখন দেখেন এই পিকচারটা আমার দরকার নেই, এতটুকু জায়গা আমার দরকার নেই, আমি ডিলিট, এতটুকু জায়গা সিলেকশন করে লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। ডিলিট কি চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন আমার এতটুকু প্রোডাক্ট হয়তো অবশ্যই আপনাকে এত একটা লো রেজুলেশনের পিকচার দিবে না। তার মানে আপনাকে কি করতে হবে? কুইক সিলেকশনে ক্লিক করতে হবে, অথবা সরি ম্যাজিক দিয়ে দেখাবো, ম্যাজিক সিলেকশনে করতে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন এই কালারের মধ্যে সে যতটুকু কালার পাইছে সে ততটুকু ধরে ফেলছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই এই যে তিনটা কালার, এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, সেগুলো কিন্তু ধরে ফেলছে সে, খেয়াল করছেন? কিন্তু আসলে কিন্তু এই কালার মধ্যে এটা পড়ে না, ধরে ফেলছে কিন্তু, নাকি? এটা কথা বলেন। এখন আমি চাচ্ছি কি যে এই যে এতটুকু অংশ বেশি ধরে ফেলছে, আমি এতটুকু রাখতে চাচ্ছি না। তাহলে কি করতে হবে? কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। এখান থেকে টলারেন্সটা আমি কমাই দিলাম, টলারেন্সটা আমি দিলাম 25। দেন তারপর এখানে ক্লিক করি, দেখেন অনেক কিন্তু কমে গেছে আগের থেকে, যে বাকি জায়গাগুলো আগে থেকে কমে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমি যদি এখান থেকে 10 দেই, দেখেন এখন কিন্তু আরো কমে গেছে। আগে ছিল এতটুকু পর্যন্ত, এখন এক ধাপ কমে আরেক ধাপে চলে আসছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এখন তো ডিলিট করে দেন। দেখেন এই দিকেও ছিল কিন্তু এই কালারগুলো কিন্তু আগে পাইছিল, এখন তো এই কালারগুলো পাই নাই 10 দেওয়াতে। তো আমার একটু বাড়াই দিতে হবে।
তার মানে এখানে 20 অবশ্যই পারফেক্ট হতে পারে, আমি চেক করে নিই। এখন আমি ডিলিট কি চাপ দিই, কন্ট্রোল ডি দিই। দেখেন এখন কিন্তু আপনার খুব সহজে কিন্তু এক ক্লিক করেই আপনি ডিসিলেক্ট করে ফেলছেন। এখন যদি আমি এটা কুইক সিলেকশনে করতে চাইতাম তাহলে কি হইতো আমার, আমি তো কুইক সিলেকশনে ক্লিক করে আমি যেখানে এখানে একটা ক্লিক করলাম, আমি একটু বড় করে দিই। আমরা শিফট যদি ক্যাপস লক চালু করা থাকে তখন দেখা যাবে না, ব্রাশের সাইজটা দেখা যাবে না বা সিলেকশনের সাইজটা দেখা যাবে না। কখন? যখন আমার ক্যাপস লকটা চালু থাকবে। আমি এটা অফ করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলা। আমি এখানে একটা ক্লিক করলাম, সে অটোমেটিকলি এতটুকু জায়গা ধরে নিছে। এখানে একটা ক্লিক করলাম, সে এতটুকু জায়গা ধরে নিছে। এখানে ক্লিক করলে এতটুকু জায়গা ধরে নিছে, দেখেন মাঝখান দিয়ে এটা ডিলিট করে দিছে। ঠিক আছে, তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন ম্যাজিক সিলেকশন টুলে, দেন হচ্ছে টলারেন্সটা আপনার যতটুকু পারফেক্ট মনে হয় ততটুকু জায়গা রেখে তারপর একটা সিলেক্ট করবেন। দেন এখানে ক্লিক করে ডিলিট কি চাপ দিতে পারেন, এখানে সিলেকশন করে ডিলিট কি চাপ দিয়ে দেন। দেন এই যে এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনি যে বাড়তি যে এতটুকু অংশ ছিল এই কালার যতটুকু পাইছে এই অবজেক্টের মধ্যে সেগুলো ধরে ডিলিট করে দেন। দেখেন আপনার মোটামুটি কিন্তু একটা কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। আমি যে কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখছেন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট ছিল এটার, সে কিন্তু ডিলিট করে ফেলছে। মানে ম্যাজিক টুলসের কাজ যে এক্সট্রা যে কাজটা সেটা হচ্ছে টলারেন্স। ঠিক আছে, মানে মানে যে পিকচারটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন এটার ঘনত্বটা আসলে কতটুকু সে সিলেক্ট করবে সেটা আপনাকে এখানে মেনশন আপনি করে দিতে পারবেন। যে ছিল ওটা কি ডিলিট হবে? হ্যাঁ সেটাও ডিলিট হবে, সেটা এইভাবে ডিলিট করতে চাচ্ছে না, এটা প্রফেশনাল ভাবে ডিলিট হবে না। ডিলিট হবে না কেন, আপনি যে সিলেক্ট করে এতটুকু ডিলিট করলেন হবে, কিন্তু এটা প্রফেশনাল ওয়ে হবে না। ঠিক আছে, এটার জন্য আপনি পেন টুল ইউজ করতে হবে। তো যাই হোক, এটা আমি বলে দেবো আপনাদেরকে পরে যখন ক্লিপিং পাথ নিয়ে যখন ক্লাসটা হবে, আগামী ক্লাসটা ইনশাল্লাহ, তখন ক্লিপিং পাথের A to Z নিয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করব, তখন আপনাদের বিষয়গুলো বুঝবেন আরো ক্লিয়ার আর কি। যাই হোক, এখন সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারেন, ম্যাজিক যে টুলসটা আছে, ম্যাজিক ওয়ান যে টুলসটা আছে সেটাতে কি করতে পারেন, আপনার টলারেন্সের একটা বিষয় থাকে। অনলাইন সিলেকশনের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না। সো এই টলারেন্সের উপরে বেস করে কিন্তু আপনি খুব সহজে সিলেকশন করে আপনি ডিলিট করতে পারবেন পিকচার। ঠিক আছে, তো এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আজকে অনেকক্ষণ কথা বলছি, সম্ভবত কার মাথার উপর দিয়ে গেছে একটু শুনি আপনাদের। সবাই বুঝতে পারছেন? আমার তো এখনো মাথা বুঝলাম, তো করতে গেলে আর কি দেখা যাবে কত টাকা বোঝাতে গেছে। আচ্ছা যাই হোক, এই হালকা হালকা বুঝছি ভাই, তারপরে প্র্যাকটিসের পরে দেখা যাইবো। আচ্ছা ওকে, ফটোশপ হচ্ছে একটু কঠিন, আমি আগেও বলছি ফটোশপ বেশি কঠিন বলা যাবে না, এখানে মজার বিষয় আছে, যেমন নিজের ফটো এডিটিং করা যায়, সেজন্য অনেক ভালো লাগে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। যখন নিজের ফটো বা ফটো এডিটিং করতে কার না ভালো লাগে বলেন? জুম ইন আর জুম আউট একটু বলে দিন। সেম তো, সেম জুম ইন জুম আউট সেম। অল্ট ক্লিক করে আপনি জুম ইন জুম আউট করবেন, আর তো কিছু না। জুম ইন জুম আউট করার জন্য কিবোর্ডে অল কি চেপে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাবেন, আর কিছু না। এখানে আমরা এখান থেকে চাইলে করতে পারি সেম, আমরা ওই যে ফটোশপ ইলাস্ট্রেটর মতোই, আবার কিবোর্ডে অল কি চেপে দিলে মাইনাস হয়ে যাবে অটোমেটিক। শুধুমাত্র আনডু করার ক্ষেত্রে একটু পার্থক্য, ওখানে কন্ট্রোল জেড দিলে আপনার আনডু হয়ে থাকবে, আর এখানে আনডু করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। ঠিক আছে, তাহলে আপনার আনডু হবে আর কি এক একটা করে। আর এখান থেকে হ্যান্ড অপশন আছে, আপনি চাইলে এখান থেকে যতটুকু জুম দেওয়ার পর আপনি এটাকে নড়াচড়া করাইতে পারবেন ইচ্ছা মতো, কোনো সমস্যা হবে না। আর আপডেট ভার্সনও তো আরো মজা কাজ করে। হ্যাঁ যাই হোক, যেহেতু পিসি কনফিগারেশন আপাতত। হ্যাঁ বলেন, বুঝি নাই। এটা একটু সেভ করে দেখান, এই মানে আচ্ছা সেভ করে দেখাবো। সেভ করে দেখান। আচ্ছা, এটা যদি আমি সেভ করতে চাই দুইভাবে, আমি যদি সেভ করি, ফাইল সেম কাজ, সেম একই এরকম, সেভ ফর ওয়েবে চলে গেলাম, দেন এখানে একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, এখান থেকে আপনার জেপিজি করতে পারেন, আমরা যদি জেপিজি করব, দেন এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম, সেভ হচ্ছে ডেস্কটপে থাকবে। দেন এটা মনে করেন যে টেস্ট দিলাম, হ্যাঁ টেস্ট দিলাম। ঠিক আছে, এই যে টেস্ট নামে যে কোথায় আসছে, এটা আসছে। হ্যাঁ, এই যে টেস্ট যেটা ওপেন হয়েছে এটা হচ্ছে আপনার কি জেপিজিটা আর কি। এখন কে জানি বলছিলেন যে গত ক্লাসে যে আমাকে পিএনজি কিভাবে সেভ করব, আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার আছে সেটা, আমি এটাকে অফ করে দিব।
এখন কিন্তু আমার ট্রান্সপারেন্ট আছে, এখানে কোনো ধরনের শেপ কিন্তু আমার নাই। দেন আমি চলে যাব ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, সেজন্য এটা অটোমেটিকলি ব্ল্যাক হোয়াইট কালার করে দিছে। আমি জাস্ট এখান থেকে জেপিজি, এখান থেকে পিএনজি 24 দিয়ে দিব। দেখেন এখান থেকে কিন্তু আমার পিছনে কিছু নাই, দেখেন খালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে। দেন আমি এখানে আবারও একটা টেস্ট নামে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি একটা এটাকে ডিলিট করে দিই, পিএনজি করলে আসলে কি হয় যদি বলছিলাম সম্ভবত আপনাদের, আমি জাস্ট এটা নিয়ে আসছি বা একটা সিন নিয়ে আসি আর কি। এটা একটা সিন হতে পারে, আমি কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন ওই যে পিএনজি ফরম্যাটটা আমি নিয়ে আসছি না, যে এটা হচ্ছে পিএনজি, হ্যাঁ, এই পিএনজিটা যদি আমি এখন নিয়ে যাই, এখানে ছেড়ে দিই, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন আমার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা আছে, ঠিক আছে। তো পিএনজির বিষয়টা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট থাকে, আমরা ইলাস্ট্রেটর এটা নিয়ে আলোচনা করছি অনেক। তবে এখানে একটু পার্থক্য ছিল যে এখানে লেয়ারটা অফ করে দিতে হবে, হ্যাঁ, সেজন্য এটা অফ করে দিচ্ছি আর কি। আচ্ছা যাই হোক, যাকে যিনি প্রশ্ন করছেন, ভাইয়া ফটোশপ ডাউনলোড করার জন্য পপুলার ওয়েবসাইট কোনটা আসলে? আসলে গ্যাট ইনটু পিসি থেকেও আপনি ডাউনলোড করতে পারেন, একজন লিখে দিয়েছি অলরেডি। আমি বেসিক্যালি যেটা করি, ক্রেজি এইচডি একটা ওয়েবসাইট আছে যেখানে ওখান থেকে আমি ডাউনলোড করছিলাম। আবার অনেকে আমার ড্রাইভের লিঙ্ক অনেকে দেওয়া ছিল, অনেকে ক্রেজি তে তো মনে হয় ইনভাইটেশন লাগে, লগইন করতে হয়, আইডি থাকতে হয়। হ্যাঁ আইডি থাকতে হয়, ইনভাইটেশন করতে হয়, হ্যাঁ এই জন্যই। আর ওখানে বেশিরভাগই হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাট ইনটু পিসি থেকে সম্ভবত নেওয়া, ওখানে গ্যাট ইনটু পিসিতে সম্ভবত অ্যাক্টিভেট করা আর কি, প্রি অ্যাক্টিভেটেড করা, ঠিক আছে। তো ফটোশপের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কষ্টের বিষয়, এখানে আপনি এই ভার্সনে অ্যাটলিস্ট 2টা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন না ইলাস্ট্রেটরের মতো। তবে আপডেট ভার্সনগুলোর মধ্যে করা যায়, আর্টবোর্ড আপনি চাইলে 2টা নিতে পারবেন, বুঝতে পারছেন। কিন্তু আপনি এই ভার্সনগুলোতে কিন্তু আপনি নতুন করে যেমন একটা কি আর্টবোর্ড কিন্তু একটাই নিচ্ছি, এখন তো আরেকটা আর্টবোর্ড নিতে পারবেন না। কিন্তু ফটোশপ যে 2021 ভার্সন আছে সেটা কিন্তু আবার খুব সহজে ইয়ে করতে পারবেন, আর্টবোর্ড আরও নেওয়া যায় আর কি। তবে অবশ্যই আপনাদের র্যাম মিনিমাম ভালো করে কাজ করতে হলে আপনার 16 GB থাকা লাগবে, এটা কনফার্ম থাকেন। 16 GB হলে পারফেক্ট হবে, মোটামুটি কাজ করে মজা পাবেন আর কি 16 GB হলে। আর প্রসেসর তো অবশ্যই ভালো লাগবে, সেটা স্বাভাবিক, ওই আর কি। আর জিপিও না থাকলে তো হবেই না, মিনিমাম একটা জিপিও লাগবে আর কি। আচ্ছা যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা গত ক্লাসে কারো কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। সেটা তো জিপিইউ নাই, আমার কি চলবে না? কিছু কিছু পিসিতে জিপিইউ থাকে, যেমন প্রসেসরের সাথে, সেটাকে বলে এপিইউ সম্ভবত, যেমন রাইজনের গুলোর মধ্যে এগুলো থাকে এগুলোর সাথে। তো ওইগুলো হলে কোনো সমস্যা হয় না। না না, আমি সেটা বলি নাই, যেটাতে থাকে সেটা কিন্তু আরেকটা, সেটাকে এপিইউ বলে না, সেটাকে সিপিইউ বলে। আর বিল্ট ইন ছাড়াও আরেক অ্যাপেলের এমন না, রাইজনের ম্যাক্সিমাম গুলোতে আপনার ডেডিকেটেড, সহজ কথায় বলি ডেডিকেটেড আর কি, হ্যাঁ। যেগুলো ডেডিকেটেড আলাদা থাকে এগুলোকে সিপিইউ বলে না, জিপিইউ বলে না, এগুলোকে বলা হয় এপিইউ, মানে জিপিইউ এপিইউ দুটো কম জি লেখা থাকে রাইজেনের এগুলো। হ্যাঁ এগুলোকে মডেলের পরে জি লেখা থাকে। হ্যাঁ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অথবা ডেডিকেটেড, হ্যাঁ ডেডিকেটেড বলে না, ইন্টিগ্রেটেড সম্ভবত বলে আর কি। যাই হোক, ইয়াটা বিল্ট ইন না, ওটা কিভাবে ডাউনলোড করব, লিঙ্কটা যদি দিতেন। আচ্ছা লিঙ্ক তো আপনাদেরকে দেওয়া আছে না, লিঙ্ক আপনাদের আগে যে দিছিলাম ওইটাই তো আমাদের গ্রুপে মেসেজ করে দিয়ে দেবে। আচ্ছা কেউ একজন দিয়ে দেন, একজন মেসেঞ্জারে, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, এই যে একটা ছবিকে মানে একজন বলেন। একটা ছবিকে রাস্টার থেকে ভেক্টরে কিভাবে কনভার্ট করা যায়, এটা একটু দেখতে চাইছিলাম আমি। আচ্ছা একটা ছবি রাস্টার থেকে কিভাবে ভেক্টর করতে যাচ্ছেন, একেবারে সেম টু সেম হবে না, অনেকটা কার্টুন টাইপের হবে, কার্টুন টাইপের হবে। আচ্ছা আমি এটা আপনি দেখা দেব একটু পরে। আচ্ছা ঠিক আছে, জাহাঙ্গীর আলম আপনি কিছু বলতে চাচ্ছেন? 67 গত ক্লাসে একটা মানে ডিজাইন করতে যে একটা শেপ, হ্যাঁ মানে চেষ্টা করছিলাম কিন্তু ওটা পারফেক্ট হচ্ছিল না, এখন ওটা কোনো ওয়ে আছে কিনা আচ্ছা দেখি তো, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি পারমিশন দিচ্ছি। ভাই এখানে এই লাল এই শেপটা, এটা পেন টুল ছাড়া কোনো পারফেক্ট আর কোনো ওয়ে আছে কিনা?
দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে শেপটা পেন টুল ছাড়া অন্য কোনো পারফেক্ট এটা ওয়ে যিনি নেই। করছেন সম্ভবত পেন টুল দিয়ে করছে, ঠিক আছে। এটা পেন টুল দিয়ে করতে পারবো, তবে হুম খুব একটা পারফেক্ট মনে হচ্ছে না, চেষ্টা করছি। যিনি করছে উনি পেন টুল দিয়ে করছে সম্ভবত আর কি, ঠিক আছে। ভাই এইটা কি গ্রেডিয়েন্ট দেওয়া এখানে হ্যাঁ, কি? আমি বলি এখানে এখানে আসলে কাহিনীটা কি হয়েছে। এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কালারটা চেঞ্জ করে দিই। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা শেপ, তারপর এই যে এই এখান থেকে এতটুকু শ্যাডোটা যেটা আছে পিছনে, এটা একটা শেপ। এই যে এখান থেকে আবার এতটুকু আরেকটা শেপ, বুঝতে পারছেন। আর এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আমি আমি চাইছিলাম সমস্ত পেন টুল দিয়ে করি, তারপরে আবার কাটি আলাদা আলাদা কালার পাই। না না না, এইভাবে হবে, যেভাবে বলে দিচ্ছি এটা এইভাবে করছে উনি, ঠিক আছে। আর পেছনে দুটোটাকে একসাথে গ্রুপ করে শ্যাডো দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন? আমি হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ বেশি দিয়ে দিছিলাম, তাই স্ক্রিনশট না হয়। এখন নিয়ে নেন, সমস্যা নাই। আপনার ক্যামেরাটা একটু অন করুন। ক্যামেরা লাগবে না, মেরে দেন। আচ্ছা, মেরে দেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যাই হোক, কে জানি বলছিলেন সেটা ফটো থেকে ভেক্টর ক্রিয়েট করার জন্য আমি একটা সিম্পল একটা ভেক্টর নিয়ে আসতে পারি। এরকম টাইপের ভেক্টরাইজ হবে, বুঝতে পারছেন, এরকম টাইপের কার্টুন টাইপের হবে আর কি। কে বলছিলেন? চলে গেছেন নাকি? কে জানি বলছেন ফটো থেকে ভেক্টর, এই হারিয়ে গেছে প্রশ্ন করে। আচ্ছা ভাই, এটা আপনি দেখান। ভাই দেখান, সবারই উপকার হবে। আচ্ছা, জি ভাই, আমি বলছিলাম। তো দেখাই দেবো, একটু হালকা দেখা যায়, হ্যাঁ, বেশিক্ষণ দেখাবো না। একটু মানে এটা কার্টুন হবে কেন? এটা একদম যেরকম একটা ছবি থেকে আমি নিব একদম ঠিক সেরকম হবে না, না? না না না, এটা তো কার্টুন হবে, ঠিক আছে। ভেক্টর তো ভেক্টর আলাদা, রাস্টারাইজ আলাদা। আপনার সম্ভবত হ্যাঁ, মানে ওই রাস্তা থেকেই তো হ্যাঁ, কোনো ছবিকে মানে ভেক্টরই করে আর কি, কনভার্টটা করে ফেলে। কিন্তু সেটাই আর কি। পিকচার কেউ করে না, ঠিক আছে। মেইন পিকচার কেউ করে না। হ্যাঁ, পিক্সেলটা যেন না, ওই যে মানে হ্যাঁ বলেন। ছবিকে যখন একদম বড় করা হয় না, যখন জুম করে ছবিটা বড় করা হয়, সেটা যখন ইতে থাকে আপনার ওই যে রাস্টারে থাকে, তখন তো সেটা ফেটে ফেটে যায়। হ্যাঁ কিন্তু সেটা যখন ভেক্টরে কনভার্ট হয়, তখন তো আর সেই জিনিসটা ফাটা দেখা যায় না। আমি যতই জুম করি না কেন, ওটা তো আর ফাটবে না, ওটা একদম আপনার মানে সমান থাকে। থাকে। সেটাই আর কি। আচ্ছা, ওটা হচ্ছে হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন, ওটা সম্ভবত বড় বড় ব্যানার পোস্টারে যে ইমেজগুলো ইউজ করা হয় সেগুলো, হ্যাঁ বিলবোর্ড গুলা যেগুলো হ্যাঁ, করা হয়, বিলবোর্ড হ্যাঁ করা ওইটা। হয়, যেগুলো করা হয় ওইটা রাস্টারাইজই থাকে, ওটার পিকচারের কোয়ালিটি অনেক হাই, বুঝতে পারছেন। হ্যাঁ ওইটাই, ওইটা ওইটাই একটু দেখতে চাচ্ছিলাম। ওইটা পিকচারের কোয়ালিটিটাই হাই, ওইটাকে ভেক্টরাইজ করে না, ঠিক আছে। ওটা যেভাবে আছে সেভাবে থাকে, শুধুমাত্র ফটো একটু কালার চেঞ্জ করে, আর কিছু না। কথা কি বুঝতে পারছেন আমার? ওটা হচ্ছে আপনি যেটা বলতে জি চাচ্ছেন ভেক্টরে হয়তো কনভার্ট করে না, আসলে ওটা ভেক্টরে কনভার্ট করে না। ওইগুলো হচ্ছে ইমেজের যে ক্যামেরা দিয়ে তোলা, ওইগুলো রেজলিউশন খুব হাই, যেগুলো বড় করলেও ফাটা ওইটা। দেখা যায় না। আপনি চাইলে আচ্ছা, ওটার কালারটা মনে হয় 8 GB নিলে একটু ভালো হয় না? হ্যাঁ, ওই 8 GB। যখন এটা হ্যাঁ, বিলবোর্ডের ক্ষেত্রে 8 GB হবে না, বিলবোর্ডের ক্ষেত্রে ওইটা সিএমওয়াই কে থাকবে, যে ধরে প্রিন্ট হবে। কিন্তু ওই পিকচারটা 8 GB থাকলে কোনো সমস্যা হয় না, একটা পিকচার থাকলে কোনো প্রবলেম হয় না আর কি। তবে কালার একটু ভাইয়া চেঞ্জ চলে আসে। এগুলোকে ভেক্টর ম্যাজিক দিয়ে করে নাকি ভাইয়া? কি কোনটি? এগুলো এগুলো হ্যাঁ, ওইগুলো ভেক্টর ম্যাজিক, ওই যে ছবিগুলো ভেক্টর ম্যাজিক দিয়ে করে নাকি, মানে রাস্টার থেকে কি ভেক্টর করতে কি সফটওয়্যার নাকি মোবাইল সফটওয়্যার? হ্যাঁ, ভেক্টর ম্যাজিক সফটওয়্যার। না না, এগুলো কি হয় আসলে সম্ভব এইভাবে? জি, সম্ভব না তো মনে হয় একেবারে। হাতে ধরে করছে ভাই। এটা এগুলো এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর তৈরি করা, হ্যাঁ। এগুলো ওই যে ওইগুলোতে হয় না, অনেকে মোবাইলে ইউজ করে, পিক্সল্যাব না কি ল্যাব যে, ওইগুলোতে অনেকে করে সুন্দর করে, হ্যাঁ করে অনেকে, কিন্তু মেনলি হচ্ছে যে অনেক আছে না যে পিকচার দিলাম অটোমেটিকলি আউটপুট করে দিল, এআই সিস্টেম, ওই সিস্টেম নাই আর কি। তবে এই ইমেজটা যদি আমরা একদিন ইমেজ টেস্ট নিয়ে আলোচনা করছিলাম না আপনাদেরকে নিয়ে, জি, 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 ইমেজটা তো একদম হয়েছিল। হ্যাঁ, হাই ফিডেলিটি দিলে এটা বোঝা যাবে না, কিন্তু ভেক্টর হবে। হ্যাঁ, আমি হাই ফিডেলিটি যদি দিয়ে দিই, দেখেন আমার কিন্তু এটা এখন ভেক্টর হয়েছে, কিন্তু এটা বোঝা গেছে, কারণ পিকচারের কোয়ালিটি একটু খারাপ আর কি, বুঝতে পারছেন, এই জন্য এটা বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, আমি ব্যাকে চলে আসতেছি।
তো কেউ যদি এটাকে এরকম কার্টুনাইজ করতে চান, আমি Ctrl+2 দিয়ে লক করে দিতে হবে আগে। দেন হচ্ছে আমি চাচ্ছি কি এই ছবিটা হচ্ছে আমার কি হবে, এই যে এতটুকু জায়গা, তো এটার একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা বুঝতে হবে আপনাকে আগে, মানে পার্থক্যটা বলতে একটা টিপস আছে আর কি বলতে পারেন। প্রত্যেকটা জায়গা আপনি আলাদা আলাদা করে ফেলবেন, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনার জন্য। আপনি চোখগুলো একটু আলাদা করে রাখবেন, একটা চোখে কপি করে আরেকটা চোখ নিয়ে নেবেন। আমি যদি একটু দেখাই দিই জাস্ট একেবারে সিম্পল করে, আমি এখান থেকে পেন টুল নিলাম, হচ্ছে এটাকে হচ্ছে এতটুকু রাখলাম। ঠিক আছে, আমার এটার সাইজটা একটু কমাই দিই, হ্যাঁ, এটা কারণ অনেক মোটা দেখা যাচ্ছে। 0.1 দিলাম। আমি এখানে আবার ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে তারপর এই যে এখানে একটা নিলাম, তারপর এই যে এখানে থাকুক। এখানে একটা থাকুক, হ্যাঁ। এগুলো হচ্ছে চুলের, মনে করুন যে এগুলো গ্যাপ থাকে না, এগুলো আর কি। যত স্মুথলি করতে পারবেন তত ভালো আর কি। তো এভাবে এভাবে করে থাকতে যেতে হবে আর কি আপনাদের। আমি এভাবে দেখাচ্ছি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে। আপনারা বললে এটার উপরে একটা ক্লাস নিতে পারি, তাহলে আপনার জন্য ভালো হবে আর কি। আপনার এটাই তো সবচেয়ে ভালো হইতো। হ্যাঁ ভাইয়া, ক্লাস নিলে ভালো হয়। আর কি ভেক্টর পোর্ট্রেটের উপর আমার একটু ইন্টারেস্ট আছে। এটার উপরে একদিন ক্লাস নিয়ে নেক্সট আজকে তো অনেক ই হয়ে গেল। হুম। ওকে, সো যেগুলো হচ্ছে যে আপনার প্রয়োজন নয় এগুলো কেটে দেবেন। অনেক সময়ের বিষয় থাকে, হ্যাঁ, অনেক সময় নেয়, কারণ একটা ভেক্টর পোর্ট্রেট করতে 2-2.5 ঘন্টা এগুলো হচ্ছে একেবারে রেগুলার সময় আর কি, বুঝতে পারছেন? যাই হোক, আমি এখান থেকে এতটুকু টেনে নিয়ে যাই। শুধুমাত্র আমি হেয়ারটা আলাদা করতেছি, আর কিছু না। কিছু বলতেছেন? নিজের ছবি ভেক্টর পোর্ট্রেট করতে গেলে মজাই লাগে। তাই না, এখান থেকে এতটুকু মিলে জাস্ট হেয়ারটা দেখাই দিলাম, হ্যাঁ। এখন আমি এটা ফিল কালার নিয়ে যাই, এটা একটু ইয়ে করে কালো করে দিই। দেখেন, একটু জুম আউট করলে বুঝতে পারবেন, দেখেন এখানে সত্যি সত্যি মনে হয় চুল ছিল আর কি। ঠিক আছে, তারপর এই কাজগুলো হচ্ছে আপনাকে আবার পেন টুল দিয়ে সিলেকশন করে নিতে হবে। মনে করেন যে এটা হচ্ছে এমন টাইপের, স্ট্রোক কালার করে দিলাম এভাবে, হ্যাঁ, এভাবে এভাবে করে তারপরে এটা হচ্ছে আমার চুলের যে শ্যাডোগুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে থাকবে আর কি। এই যে চুলের যে ভাঁজটা সেটা আর কি। এটা কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে কিবোর্ডে অল কি চেপে অল কি, কিবোর্ডে অল কিটা আর হচ্ছে জেডটা, Ctrl+Z, হ্যাঁ, এই দুটো হাতে থাকা লাগবে, বুঝতে পারছেন? তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসি, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই।
মানে যেভাবে ছিল আর কি আপনার চুলের যে ইয়েগুলো এখানে যেভাবে ছিল এবার জাস্ট পেস্ট করে দেন, দেখেন চুলের যে ছায়াটা সেটা চলে আসবে আর কি এখানে মেনলি। এভাবেও হয় আর কি ভেক্টর পোর্ট্রেট। তো আমি জাস্ট এতটুকু জায়গা থেকে কপি করে নিচ্ছি, পরবর্তী জায়গাটা এটা থেকে কপি করবেন শেপটা, পরে এখানে বসাই দিবেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে একটু একটু করে ইমপ্রুভ হবে আর কি আপনাদের। সবচেয়ে বেটার হয় এটা করার জন্য কোনো রিয়েল পিকচার থেকে না নিয়ে আপনার কাছে টম অ্যান্ড জেরি আছে না, ঠিক আছে অনেকে মেসেজ করে রাখছেন। আচ্ছা কেউ যদি টম অ্যান্ড জেরি থেকে নিতে পারেন তাহলে ভালো, যেমন হচ্ছে আপনারা আমি প্রথম বেচে দেখাইছিলাম সম্ভবত টম অ্যান্ড জেরিগুলোকে এগুলোর উপর প্র্যাকটিস করতে পারেন। এই পিকচারগুলো হচ্ছে দেখে দেখে এখান থেকে একটু কপি করেন। শেপের প্যান টুলটাকে হাতে নেন, আইডিয়া আসুক, যেমন প্রথম দিন এটাকে তৈরি করলেন জেরিটাকে, হ্যাঁ তারপর এটাকে তৈরি করলেন একটু একটু করে, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু অনেক ক্রিয়েট হয়ে যাবে, সুন্দর সুন্দর ক্রিয়েট করতে পারবেন আর কি, মানে হাতটা ক্লিয়ার হবে, দেন আপনার কনসেপশন আসবে রিয়েল পিকচার থেকে আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাসটা নিলে খুব ভালো হবে, ডিটেলসে শিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি একদিন নেওয়ার চেষ্টা করবো আর কি। এখন যেহেতু ফটোশপে আছে, ফটোশপ নিয়ে শেষ হোক, তারপর আমরা দেখাবো আর কি।